সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোডা আমি এখন কি করব। আর আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, যেটা আগে কখনো বলিনি। সেটা অবশ্য প্রথম পার্টটা আমরা আগেও বলেছি যে মানসিক স্বাস্থ্যের গুরুত্বটা কি, এবং এই যে আমি এখন কি করব অনুষ্ঠানটা করছি, বহু বছর হয়ে গেল। আজকে আমাদের কততম পর্ব চলছে? 639তম পর্ব চলছে। তো আমরা এতগুলো পর্ব শেষ করেছি। তো এখন এই কথাটা আমরা কখনোই আমাদের আলোচনায় আনিনি যে এই অনুষ্ঠানটির উদ্দেশ্য আসলে কি, কেন করছি, কি লাভ হচ্ছে অনুষ্ঠানটি করে। আমরা প্রতি শুক্রবারে আসি, প্রতি শুক্রবারে আমাদের অতিথিরা কষ্ট করে আসেন, তো আসলে কেন করছি? তো এটি নিয়ে মনে হলো যে একটু আলোচনা হওয়া দরকার, কারণ অনেকেরই মনে প্রশ্ন থাকে। বিশেষ করে কিছু মন্তব্য আসে যে অনুষ্ঠানটা দেখার কি দরকার, এখানে তো তারা কোনো সমাধান দিচ্ছেন না, এখানে কোনো কিছু আমরা উত্তর পাই না, সেরকম করে মনের মতো উত্তর পাই না। তো সেটি আজকে আমার মনে হয় আমাদের আলোচনায় আসা দরকার, যে মনের মতো উত্তর দেওয়া বা সমাধান দেওয়া এই অনুষ্ঠানটির আসলে উদ্দেশ্য কিনা। যদি সেটি না হয় তাহলে উদ্দেশ্যটি আসলে কি, সেটি আজকে আলোচনায় আনতে চাচ্ছি আমরা। তো আমি একটু ছোট্ট করে বলবো যে আসলে কাউন্সেলিং বা সাইকোথেরাপি, আমি সাইকোথেরাপি বলতেই বেশি পছন্দ করি। কাউন্সেলিং শব্দটা আসলে অনেকভাবে ব্যবহার হয়। তো আমরা যখন এডুকেশনের জন্য বিদেশে যাই তখনও এটা এক ধরনের কাউন্সেলিং হয়। তাদের এডুকেশনাল কাউন্সেলিং, ক্যারিয়ার কাউন্সেলিং বলে একটা বিষয় আছে। আমাদের মেডিকেল কাউন্সেলিং হয়, যে ভালো থাকার জন্য ডাক্তাররা কিছু কাউন্সেলিং করেন। কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হলে আমরা জিজ্ঞেস করি, তারা আমাদেরকে কাউন্সেলিং দেন, এটার ব্যাপারে আমাদেরকে আরেকটু আলোকিত করেন। কিন্তু আমরা মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং বা আমি যদি সাইকোথেরাপি বলি, এখানে দুটো শব্দ, একটা হচ্ছে সাইকো মানে সাইকোলজিক্যাল, থেরাপি মানে ট্রিটমেন্ট। অর্থাৎ আমরা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট কিভাবে একটা মানুষকে দিব, বিভিন্ন টেকনিক, বিভিন্ন পদ্ধতি ফলো করে, কৌশল বা পদ্ধতি ফলো করে আমরা কিভাবে কাজ করি, সেটি সম্পর্কে আমাদের দর্শকদের অতটা বলা হয় না। কিন্তু যখন যারা আমাদের কাছে হেল্প নিতে আসেন, তাদেরকে আমরা বিভিন্ন টেকনিকের মাধ্যমে, বিভিন্ন কিছু প্রসেস আছে, সেই প্রসেসের ভেতর দিয়ে একটা মানুষকে যেতে হয়। যেমন একটু ছোট করে যদি আমি বলি যে আমার ভেতরে দুটো সত্তা ভীষণভাবে যন্ত্রণা করছে, একটি সত্তা আমাকে হ্যাঁ বলতে বলছে, আরেকটি সত্তা আমাকে না বলতে বলছে, তখন এই দুটো সত্তার যুদ্ধে আমরা খুব পরাজিত বোধ করি। তো সেই সময় আমাদের যদি কারো কাছে আমরা যাই, আমরা একটা পথ খুঁজে বের করতে পারি তখন। তো এই ধরনের কিছু প্রসেসের ভেতর দিয়েও আমাদের যেতে হয়। কাউন্সেলিং আমাদের ক্লায়েন্টদেরকে আমরা নিয়ে যাই। তো সেটা তো আর আমাদের এই অনুষ্ঠানে আমরা করতে পারছি না, এটা তো ছোট্ট একটা অনুষ্ঠান। তা আমরা আসলে এই অনুষ্ঠানটি করছি সচেতনতা বৃদ্ধির কারণে। আমরা চাই সচেতন হোক মানুষ, কিন্তু আমরা সমাধান এই অনুষ্ঠান থেকে দিতে পারি না, কারণ কাউন্সেলিংয়ে সমাধান দেওয়ার কোনোই জায়গা নেই। এটা ভীষণভাবে আনএথিক্যাল, এবং বাংলায় যদি বলি এটা অনৈতিক একটা ব্যাপার হয়। আমরা বলে দিতে পারি না যে তুমি এটা করো। অনেক সময় আসেন আমাদের কাছে ক্লায়েন্টরা, একদম উত্তর খুঁজতে চান আমাদের কাছ থেকে, কিন্তু এটা আমাদের একদম প্রফেশনের বাইরে। আমাদের অতিথিরা নিশ্চয়ই আরেকটু যুক্ত করবেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি অতিথিরা যারা এসছেন। একজন হচ্ছে অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আজিজুল ইসলাম। আপনি হচ্ছেন একজন মনোরোগ বিশেষজ্ঞ এবং আপনি অধ্যক্ষ হিসেবে কাজ করছেন ইউএস বাংলা মেডিকেল কলেজে। আপনাকে স্বাগত। আর আছে রেজিনা পারভিন। রেজিনার বক্তব্যটা খুব ছোট, পরে রেজিনা একজন সাইকোথেরাপিস্টের সাথে কাজ করছে, সাইকোথেরাপিস্ট হিসেবে কাজ করছে, বহু বছর ধরে কাজ করছে, এবং আমরা অনেক বেশিরভাগ প্রশিক্ষণ আমরা একসাথে নিয়েছি। তো রেজিনা, তোমাকে অনুষ্ঠানে স্বাগত। তো তুমি আগে বলবে না ডাক্তার সাহেব আগে বলবেন? স্যার বলুক। স্যার বলুক, ঠিক আছে। জি ম্যাডাম, গুরুত্বটা যেটা আর কি আমরা ছোট্ট করে বলি ম্যাডাম, প্রথমেই আপনাকে ধন্যবাদ দেব, বিকজ এতগুলি পর্ব কিন্তু আপনি করেছেন। এটাই প্রমাণ করে, দর্শক দেখেছেন বলেই বা টেলিভিশন করেছে প্রমাণ করে যে আপনার অনুষ্ঠানটির গুরুত্বটি, এবং এটা চলছে, মানুষ শুনছে, মানুষ দেখছে, মানুষ নিশ্চয়ই উপকৃত হচ্ছে। আদারওয়াইজ টেলিভিশন এই অনুষ্ঠানটা এতদিন ক্যারি করতো না। যে জিনিসটা আপনি শুরু করেছিলেন আর কি, যে আমরা কিন্তু অনুষ্ঠানটা সেনোরা আমি এখন কি করব। সো ন্যাচারালি পিপুল প্রবলি মানুষ আশা করে যে আপনি হয়তো কোনো সমাধান দিয়ে দিবেন, বাট আপনি সুন্দর করে ব্যাখ্যা করেছেন যে এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য বা অনৈতিকতা হবে যদি আমরা কোনো সমাধান নিজেরা দেওয়ার চেষ্টা করি, সেই হিসাবে কিন্তু আপনি ক্লিয়ার করে দিয়েছেন। বাট আমি মনে করি আর কি যে এই যে আপনি একটা চোখ খুলে দেন, আপনি মনের দরজাটা যে খুলেন, আপনি না আমার অতিথিরা সবাই, এই যে সবাই মিলে যে মনের দরজাটা খুলছে, চিন্তার দরজাটা খুলছে, তাদেরকে ভাবাতে শিখিয়েছে বা শিখাচ্ছে,
এটার মধ্যে সার্থকতা। এবং আমি বলি যে যদি এই এতদিন অনুষ্ঠানে যদি একজন মানুষের উপকার হয়, একটি জীবন বাঁচে, একটি পরিবার বাঁচে, এটা কিন্তু কম না, একটি আমাদের কাছে অনেক কিছু। বিকজ যে শেষ হয়ে গেল সে কিন্তু শেষ হয়ে গেল, এই শেষ হওয়ার থেকে যদি আমরা কাউকে ফিরে আনতে পারি এটা কিন্তু বড় সাকসেস। এবং সেই জন্য মনে হয় যে এই অনুষ্ঠানটির গুরুত্ব অপরিসীম, চলছে এবং চলার খুব প্রয়োজন। ম্যাডাম আরেকটু কথা এখানে যোগ করি আর কি, আপনারা বলেছিলেন মানসিক স্বাস্থ্যের কথা। যদি স্বাস্থ্যের সংজ্ঞা বলি তাহলে কিন্তু শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতার কথা। এবং আমি বলি যদি মন ভালো না থাকে, মানসিক স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে কিন্তু সব কিন্তু জেরো। আমার ডায়াবেটিস থাকলে, প্রেশার থাকলে আমি কিন্তু চলতে পারছি, করতে পারছি, বাট আমার মনটি যদি ভেঙে যায় তাহলে আমি কিন্তু সব দিকে জিরো হয়ে যাব। আমার চলন, বলন, কথন, চিন্তা, চেতনা, আবেগ, অনুভূতি, জাজমেন্ট, বুদ্ধিমত্তা সমস্ত কিছু কিন্তু পণ্ড হয়ে যাবে যদি মনটা ভালো না থাকে। সুতরাং এই মনকে সচল করার জন্য আপনারা যেটা করছেন, মানসিক স্বাস্থ্যের জন্য যেটা করছেন, আমার গুরুত্ব অত্যন্ত বেশি। এবং আই হোপ যে এই অনুষ্ঠানটা চলতে থাকবে, মানুষের জন্য কাজ করতে থাকবে, আপনারা কাজ করতে দেন, আপনারাও কাজ করতে থাকবেন। এবং আপনাদের সহযোগিতাও ভীষণ জরুরি সেখানটাতে। রেজিনা আপা, শুরুতেই আমি আসলে আপনাকে ধন্যবাদ দিতে চাচ্ছি। এই অনুষ্ঠানকে ধন্যবাদ দিও না, সবার মিলিত প্রচেষ্টা। আপনি এটার সাথে আছেন। আর আমার মনে পড়ে বোধহয় প্রথম দিক থেকে আমিও মাঝে মাঝে আসি আর কি, কিন্তু আমি তো খুবই সীমিত, কিন্তু আপনি প্রতিটা সপ্তাহে আসেন। তো এই যে কাজটা এবং এত যত্ন করে অনুষ্ঠানটা আজকে এতদিন ধরে চলছে, এটাই কিন্তু বলে দিচ্ছে যে অনুষ্ঠানটার বিষয় একটু অনেক ডক্টর অনেক কিছু বলেছেন, তুমি জাস্ট এটার উদ্দেশ্যটা যদি একটু বলো। আচ্ছা, উদ্দেশ্য আমার যেটা মনে হয় যে আমরা যেটা বলি যে মেন্টাল হেলথে সবার আগে যে স্টিগমার ব্যাপারটা, ওইটা কিন্তু মানে প্রতিকার করছে এই অনুষ্ঠান। কারণ মানুষ মেন্টাল হেলথ, স্টিগমা শব্দটা যদি একটু বুঝিয়ে বলো। যেমন আমার মানসিক কোনো সমস্যা হচ্ছে, আমি কাউকে বলছি না, বা আমাকে ডাক্তারের কাছে নিবে, পরিবারের মধ্যেই অন্য সদস্যরা সেটা জানতে পারছে না বা কাউকে বুঝতে দেওয়া হচ্ছে না। ইভেন অনেক সময় যে দেখা যাচ্ছে মেয়ে বা ছেলের বিয়ে দিয়ে দিচ্ছে, তার কোনো মানসিক রোগ আছে কিন্তু সেটা জানাচ্ছে না। তো এই যে ছোট ছোট জিনিসগুলোর কারণে অনেক সময় তো মারাত্মক হয়ে যায়, চিকিৎসার অভাবে কেউ দেখা গেল সুইসাইডে চলে যাচ্ছে, এরকম বড় বড় ঘটনা হচ্ছে। তো এই জায়গা থেকেই তো আমার মনে হয় যে এই অনুষ্ঠানের যে প্রয়াসটা ছিল যে আস্তে আস্তে মানুষ জানবে এবং সারা বাংলাদেশ জানে। শুধু তাই না, বিশ্বের বাংলা মানে যারা প্রবাসী আছেন এবং যারা বাঙালি আছেন তারা কিন্তু এই অনুষ্ঠান দেখে। এটা আমি ব্যক্তিগতভাবে জানি। আমি ভ্রমণে ফোনও করতেন এবং আমরা গেলেও অনেকের মুখে মুখে শুনি যে দেখে অনুষ্ঠানগুলো। তো এটাই খুব ভালো লাগে। ইভেন আমাদের কাছে যখন ক্লায়েন্ট আসে তারা রেগুলার দেখে। আপনি যেটা কাউন্সিলিংয়ের একটা যে কথা আসছিল, আমি একটু বলি। কাউন্সিলিংয়ে তো আসলে এখান থেকে আমরা কোনো কথা বলে দিতে পারবো না। আর অন্য স্টুডেন্ট কাউন্সিলিংটা হচ্ছে উপদেশ দেয়া, আর আমাদের কাউন্সিলিংটা আসলে হচ্ছে সাথে থাকা। তার শেয়ারিংয়ের যে জায়গা, সে মন খুলে একটা জায়গায় কথা বলবে, একটা আস্থা পাবে এবং সেখানে একটা বিশ্বাস থাকবে। তার সাথে থেকে তার সমস্যাটা কিভাবে মোকাবেলা করে সে সামনে আগাবে, সেইখানে তাকে সাপোর্ট দেওয়া। সমস্যাটা থেকে যাবে কিন্তু তারপরেও সে আগাতে পারবে, হ্যাঁ, সে শক্তি পাবে, মনের জোরটা পাবে। এটাই কাউন্সিলরের কাজ। এবং বিশেষ বিশেষ থেরাপি আছে আমাদের সাইকোথেরাপিস্ট, আমরা যারা কাজ করছি। অনেক সমস্যা যখন অনেক বেশি থাকে, চিকিৎসা, সাইকিয়াট্রিক চিকিৎসাও লাগে, পাশাপাশি সাইকোথেরাপি লাগে। সেই যে স্পেসিফিক কাজগুলো করতে হয়, এটার জন্য তো অনেক ট্রেনিং করে অভিজ্ঞ হলে সেই কাজগুলো করতে পারে, সবাই পারবে না। এবং এই ফোনে তো আমরা এত কিছু বলতে পারি না, কিন্তু এই অনুষ্ঠানটা যেটা করে সেটা হচ্ছে রেফারাল। কিন্তু আমরা সরাসরি বলি না, কিন্তু তারা কিন্তু বুঝতে পারে যে আমার একটা সমস্যা হচ্ছে, আমাকে যেতে হবে, আমাকে কোথাও যেতে হবে, আমি একটা সেবা নেওয়া আমার যে দরকার, এই দিক নির্দেশনা কিন্তু এই অনুষ্ঠান থেকে বলা হচ্ছে। তো এটাতে তো ব্যক্তি এগিয়ে যাচ্ছে মেন্টাল হেলথের পথে, মানে কেয়ারের পথে, তাকে সুরক্ষা করা, যেটা আমি বলি বাংলায় যদি বলি সুরক্ষা শব্দটা খুব কাজের না, আমি এটা ব্যবহার করি যে নিজেকে প্রোটেক্ট করে রাখলাম। তো এই জন্য তো মানসিক স্বাস্থ্য সেবা গ্রহণ করা খুবই জরুরি। সেটাই আমরা পরে আরো আলোচনা করবো। একটা ফোন অপেক্ষা করে আছে, ফোনটা নিয়ে আসি। হ্যালো, ওয়ালাইকুম সালাম। আমরা শুনতে পাচ্ছি সবাই। হ্যাঁ, ভালো আছি, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি আসলে অনুষ্ঠানটা মোটামুটি প্রথম থেকেই দেখছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। তো অনেক সময় আসলে আপনাদেরকে একটু কথা বলবো কিন্তু কেন জানি আরেক ফিল করে বলি নাই আর কি। আচ্ছা, সেটা হচ্ছে আমি 2009 সালে আমি বিয়ে করছিলাম। আচ্ছা।
তো আপনার ওনাদের সাথে আমার জীবনে আমি যে স্বপ্ন দেখেছিলাম যে আমার ফ্যামিলিটা কেমন হবে বা এরকম সম্পূর্ণ বিপরীত আমি পাইছিলাম আর কি। তারপর যে আমাদের দুজনের ভিতরে সমঝোতা হয় আমরা সেপারেট হয়ে গেছি, ডিভোর্স হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি পরবর্তীতে আবার ফ্যামিলি, দুটাই ফ্যামিলি পছন্দ হয়েছে, পরবর্তীতে আবার ফ্যামিলি পছন্দে আমি বিয়ে করি। করার পরে দেখা গেছে যে আগেরটা থেকে মনে হচ্ছে যে পরেরটা আরো খারাপ। আমি যেগুলো চাইছি আমার যেসব চাহিদা এগুলা কোনোভাবে মিলাতে পারছিলাম না আর কি। আমি ঠিক বুঝিনি, মানে দুটো মেয়ে দেখা হয়েছে, তার মধ্যে একজনকে না, প্রথমটা তো আমি বিয়ে করছি ফ্যামিলির পছন্দে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফ্যামিলির পছন্দে একটা বিয়ে অলরেডি হয়েছিল। আচ্ছা, তারপরে বিয়েটার কি হলো? আমার সাথে ওনাদের ওই ফ্যামিলির সাথে আমার মনোমালিন্য বা আমার আমি যেমন চাইছিলাম ওভাবে পরে নাই আর কি। কিরকম কি চাওয়া হয়েছিল? হয়েছিল মানে মেয়েটা বাইরে যাবে না, পরপুরুষের সাথে অনেকটা ইয়ে থাকবে না, বা কোথাও যদি কিছু করতে হয় আমার সাথে পরামর্শ করে কোনো কিছু করবে, বা একটু সমস্যা। ঠিক পরিষ্কার হলো না যে ব্যাপারটা কি করতো মেয়েটা, বাইরে যেতে চাইতো না? বাইরে যেতে চাইতো আর কি। সে আমি বলতাম যদি কোথাও আপনি বাইরে যান বা যদি কোনো কিছু থাকে, কোনো কিছু প্রয়োজন হয় সেটা আমার সাথে শেয়ার করবা। কিন্তু দেখা গেছে যে উনি ফ্যামিলি ও নিজের একা মতে সে বাইরে যাইতো, নিজের পছন্দের সহিত কোনো কিছু করতো, বা বিভিন্ন আদার্স অনেক কিছুই আমার পছন্দ হতো না। মানে স্বামীর কথা অতটা শুনতে চাইতো না, এরকম? চাইতো না। আচ্ছা, যেগুলো নিষেধ করা হতো সেটাও করতো? জি করতো। তো যখন আমি বলতাম যে তুমি কেন আজকে, আমি বাসায় গেলাম, তারা ফোন দিলাম, সে বললো যে আমি বাসা পথে, সে বললো যে আমি বাসায় আছি। তো আমি কিছুক্ষণ ভিতরে বাসায় গেলাম, গিয়ে দেখলাম যে সে বাসায় নাই। তো তখন ফোন দিলে যে তুমি তো বললা যে বাসায় আছে, এখন বাসায় নাই কেন? আচ্ছা ঠিক আছে, এখন বুঝতে পেরেছি, মানে কথা মতো চলতো না আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি রাগ করবা এই জন্য আমি বলি নাই। তা বললাম যে আমি রাগ কেন করবো, তুমি সত্য ভাবেই তো থাকবা। আর স্বামী স্ত্রীর ভিতরে যদি সত্যতা না থাকে তাহলে তো এমন কিছুই সমস্যা হয়ে দাঁড়ায়। মানে বাইরে যাওয়ার ক্ষেত্রে একটু নিষেধাজ্ঞা ছিল? জি, মানে যত কিছুই করুক আমার পরামর্শ ক্রমে, আমার সাথে পরামর্শ বা অনুমতি ক্রমে দুটোই। জি 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 জি, বা আমার ফ্যামিলির সাথে পরামর্শ করে, আমার আম্মা ভাইয়েরা আছে সবার সাথে পরামর্শ করে সে কিছু করবে, ওগুলা কোনো পাত্তা দিত না আর কি। আর ফ্যামিলিটাও আমি যদি কোনো কিছু বলতাম ওনারাও পাত্তা দিতেন না। আচ্ছা ঠিক আছে, ওটা বুঝেছি। এবার আমরা নেক্সট কি হলো তারপর ওখানে চলে যাই। আমাদের দুজনের ভিতরেই আপনার সমঝোতার মধ্যে আমরা দুজনেই আপনার এটা আমরা ডিভোর্স হয়ে গেছে আমাদের। আচ্ছা, ডিভোর্স হয়ে যাওয়ার পরে কতদিন পরে, বিয়ের কতদিন পরে প্রথম বিয়েটা ডিভোর্স হলো? প্রায় 3 বছর। সেখানে কোনো ছেলে মেয়ে হয়েছিল? একজন ছেলে হয়েছিল। জি। আচ্ছা, তো ছেলেটি কোথায় এখন? ছেলেটি দুজনের কাছেই আছে, আমিও খোঁজ খবর রাখি, বা সে তার কাছেও আছে। মানে মূলত মায়ের কাছে থাকে? হ্যাঁ জি, ছেলেটা মায়ের কাছেই থাকে। আমাদের দুজনের যে মতে মা ওর কাছেই রাখছে। আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা আগাই এখন। হ্যাঁ, তো নেক্সট টাইম আমি আবার ফ্যামিলি বিয়ে পরামর্শ করে আবার বিয়ে করি। 3 বছর পরে ডিভোর্স হলো, তারপরে আবার বিয়ে হলো? আবার বিয়ে করলাম। জি। কতদিন পরে? আপনার প্রায় 1 বছর পরে। আচ্ছা, ওকে। করার পর একটা পর্যায়ে দেখা গেল যে পূর্বেটা যেমন ছিল এখনকারটা মনে হচ্ছে একটু আরেকটু। এখন ওয়াইফ কেমন? আগেরটার মধ্যে আমার চাহিদা সম্পূর্ণ ওটা আগেরটার থেকে মনে হচ্ছে আরো বিপরীত। আচ্ছা, আরো বিপরীত না ভালো না খারাপ? খারাপ খারাপ। আচ্ছা। তো আমি আসলে এখন আমার ভাগ্যকে মেনে নিয়েছি। আর হচ্ছে আমি যত সম্ভব চেষ্টা করি তার খাওয়া পাওয়া গুলা, তার কাছে সেগুলো চাওয়াগুলা আপনার পর্যাপ্ত পরিমাণ ফিল আপ করে তার সাথে ভালো থাকতে। তো অনেক কিছুই দেখা যাচ্ছে যে সে আপনার মাইন্ডে আর কি কোনোভাবেই তার মতো মানে আগের থেকে অনেক ইয়ে আর কি। এখন হচ্ছে কি আমার বন্ধু বান্ধব, আমার ফ্যামিলি, আমাদের যে সোসাইটি আছে এর ভিতরে কিন্তু এরকম ঘটনা নাই যে দ্বিতীয় বিয়ে বা ডিভোর্স হয়, এটা নাই আর কি।
একটা পর্যায়ে আমি মানসিকভাবে আমি অনেক দুর্বল। এই পর থেকে আমার ভাইয়েরা বা আমার বন্ধু বান্ধব সবাই মনে হচ্ছে যে আমার সাথে মানে আমার থেকে দূরে 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 দূরে। তো একটা পর্যায়ে আমার দুইটা জিনিস আমাকে অনেক ভাবায় যে কেন আমার জীবনটা এমন করলো। এটা করতে 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 একটা পর্যায়ে আমি কাজকর্ম যাই করি, কিন্তু একটা পর্যায়ে যখন আমি অবসর হই বা মানসিকভাবে অন্যভাবে আমি যদি ফ্রি থাকি, ওই জিনিসগুলো আমাকে ভাবায় প্রতিনিয়ত। আমি মানে কি চিন্তা আসে তখন মাথায়? মাথায় চিন্তা আসে যে কেন আমি সুন্দরভাবে তো জীবনযাপন করতে পারতাম, বা দুনিয়াতে স্বামী এত সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন যে এত সুন্দর একটা সম্পর্ক দিতে, কেন সে তারা এগুলা তারা মানে মনটা খুব বিষণ্ণ থাকে আর কি, তাই তো? থাকে সব সময়। সেটাই জিনিসটা আমি কখনোই মনে হচ্ছে মেনে নিতে পারতেছি না। যদিও আমার হয়েছে জীবনে, কিন্তু আমি আমার এই ঘটনাগুলো আমি কোনোভাবে মেনে নিতে পারতেছি না। এখন এই দ্বিতীয় বিয়েটা হয়েছে কতদিন হলো? এটাও হয়ে গেছে প্রায় আপনার 11 বছর হয়েছে এটা। আচ্ছা, আরো এখানেও ছেলে মেয়ে আছে? এখানে দুজন ছেলে মেয়ে আছে। আচ্ছা, ওদের বয়স কত এখন? বড় ছেলেটা হচ্ছে 9 বছর আর মেয়েটা হচ্ছে 4 বছর। একটু কি মানে ঝগড়াঝাটি মনোমালিন্য হতে থাকে সব সময়? সব সময় না, যেমন মেয়েটা খাচ্ছে না, তখন মেয়েটাকে বুঝে শুনে খাওয়াবে। সে দেখা যাচ্ছে আমি অফিস থেকে আসলাম, সে আমার সামনে মেয়েটাকে মারধর করলো, বা ওই মুহূর্তে মেয়েটা নাকের মধ্যে বাত আটকা পড়লো, মেয়েটা অনেক কষ্ট পাচ্ছিল। তখন তাকে আমি বলতে গেলে তখন সে বলে যে তুমি তাহলে তুমি খাওয়াও। এই ধরনের মানে উল্টাপাল্টা কথা বলে। কিন্তু আপনার যেটা নিয়ম, মানে ওরা তো বেশ বড় হয়ে গেছে এখন। কত জানি বয়স ওদের? মেয়েটা হচ্ছে 4 বছর। 4 বছর। তো এখনো মার খাইয়ে দিতে হচ্ছে? জি, মার খাইয়ে দিতে হচ্ছে। আচ্ছা, 3 বছর শেষ হলো, কিছুদিন হইলো এরকম আর কি। তো যখন বাচ্চা খাচ্ছে না তখন ও রাগারাগি করছে? জি, রাগারাগি করছে, হ্যাঁ। আচ্ছা, আর হচ্ছে যেমন সে আমি বাসাতে বের হয়ে গেলাম, একটা পর্যায়ে সে তার বোন আসছে, বোনের সাথে বাইরে চলে গেল। আচ্ছা, তো এখন দেখা গেছে সে তার বাসার মধ্যে সে বোনের সাথে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। কথা শুনছে না যখন, তখন মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে আর কি। জি জি জি। তো আমি আসলে মূল সমস্যাটা হচ্ছে যে আমি সবসময় হীনমন্যতায় ভুগি যে আমার জীবনটা আসলে কেন এমন হলো। আর আমার দুইটা ঘটনায় কেন সেম হয়ে গেল। হ্যাঁ, বুঝতে পেরেছি। এটা তো খুবই ফ্রাস্ট্রেশন হওয়ার কথা, হতাশ লাগার কথা। আজকের জন্য আমাদের কাছে প্রশ্নটা কি, আমাদের বিরতির সময় হয়ে যাচ্ছে তো আজকে জাস্ট এটাই আমার কাছে যে প্রশ্নটা কি আজকে একটু প্রশ্নটা একটু সহজভাবে এই জিনিসটা কিভাবে আমি নিজেকে মানিয়ে নিতে পারি, কিভাবে আমি নিজেকে মানিয়ে নিতে পারি। খুবই সুন্দর প্রশ্ন। একটু লাইনে থাকতে হবে, দেখি আমাদের যদি সময় থাকে একটু ছোট করে প্রশ্ন আছে কোনো? একটু ছোট্ট করে যদি বলেন যে আপনি বলছিলেন যে আরো খারাপ ব্যবহার করেন উনি, এই খারাপ ব্যবহার বিষয়টা যদি থাকে আর কি, যদি একটা পয়েন্ট বলতে পারেন, যদি কোনো বলতে অসুবিধা না থাকে তাহলে যদি বলেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। সেই ধরনের বলে যে একটু ছোট লোকই মন মানসিকতা, কেন আমি বাইরে যেতেই পারি। তো আমি বললাম যে কেন বাইরে গেলে তো আমার সাথে শেয়ার করে যাওয়াটা উচিত। হ্যাঁ, তাহলে আমি কি ধরে নেব যে আমার সাথে শেয়ার যেতে না করা হয়েছে, সেক্ষেত্রে বাইরে যাওয়া অন্য কোনো বিষয় থাকতে পারে। তোমার একটা ধন্যবাদ। আরেকটা প্রশ্ন আছে। আমার একটা প্রশ্ন ছিল যে আপনার দ্বিতীয় স্ত্রীর সাথে আপনার বয়সের পার্থক্যটা কতখানি? আমাদের সর্বোচ্চ 3 বছর। আচ্ছা, ওকে, ধন্যবাদ। আর নাই তো প্রশ্ন না? ওকে, অনেক অনেক ধন্যবাদ আমাদের ফোন করার জন্য। খুবই মন খারাপ থাকে, হীনমন্যতা কাজ করে। আমরা আলোচনা করব বিরতির পরে। আমাদের প্রোগ্রামটা আবার দেখলে ভালো হয়। হ্যাঁ, আমাদের ছোট্ট একটা বিরতি নিতে হয় মাঝখানে। আমরা ছোট্ট একটা বিরতি থেকে ঘুরে আসছি। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে, অল্পক্ষণের মধ্যে। সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব আবারও বিরতির পর। আর আমরা বিরতির আগে একজন দর্শক বন্ধুর কল পেয়েছিলাম এবং উনি খুবই কষ্টে রয়েছেন, খুব মন খারাপ থাকে, বিষণ্ণ থাকেন উনি, কারণ ওনার মানে জীবনের দুটো ঘটনা ঘটে গেছে, দুটো ঘটনাই কষ্টের। আমরা আলোচনা করছি, আমাদের অতিথির কাছে যাচ্ছি আলোচনা করার জন্য। আশা করছি আমাদের সেই দর্শক বন্ধু আমাদের সাথে আছেন। রিজিনা, তুমি যদি আগে একটু বলো। হ্যাঁ, ওনার দুটো ঘটনাই আসলে দুঃখজনক এবং উনি এখন তো মর্মাহত বিষয়টা নিয়ে ভাবছে
কিন্তু অনেক সময় হয় কি সমস্যা কেন হচ্ছে ওটা একটু ফিরে দেখার একটা জায়গা থাকে, মানে এটা হয় কি যেহেতু প্রথমবার একটা ঘটনা ঘটে গেল, পরের বার পরিবারেও একই রকম ঘটনা আমার মনে হচ্ছে যে ওনাকে মানছে না বা ওনার কথা শুনছে না। এখন এখানে আমার কি কন্ট্রিবিউশন আছে, মানে এই সমস্যাগুলো যে হচ্ছে এটার ক্ষেত্রে আমার কি করণীয় বা আমার কারণে কি হচ্ছে, এই জায়গাটা যদি আমি কিছু এখানে কোনো অবদান ভূমিকা রাখছি কিনা, হ্যাঁ সেটা যদি খেয়াল করা হয় তাহলে ওনার জায়গাটা উনি শুধরাতে পারে। আর অন্যজন যিনি আছেন ওনার ওয়াইফের যে আমি শিশুর ওই জায়গাটা দেখলাম যে বাচ্চাকে খাওয়াচ্ছে বা মারছে, তার মানে উনিও রেগে থাকছে, মনে হচ্ছে ওনারও রাগের ব্যাপারটা ওনার মধ্যেও আছে। তাহলে আচরণের মানে আমার আচরণটা আমি কেমন রাখছি এবং আমার সাথে সম্পর্ক যার আছে, যেমন স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে এই আচরণগুলোর কারণে সমস্যা হচ্ছে কিনা এই জায়গাগুলো দেখা, প্লাস একজনের সাথে আরেকজনের যে সম্পর্ক ভালো থাকে কিভাবে সেই জায়গাগুলোতে চর্চায় থাকা দরকার। আমি আরেকজনকে সম্মান করব, তার ভালো লাগা মন্দ লাগাগুলোকে খেয়াল করে দেখা, সেটাতে রেসপেক্ট করা, বিশ্বাসের জায়গাটা থাকা, একটু সমঝোতার যে জায়গা সেটা থাকতে হবে, আমরা যেটা ইংলিশে বলি আন্ডারস্ট্যান্ডিং, বেটার আন্ডারস্ট্যান্ডিং তৈরির ক্ষেত্রে। তারপর ছাড় দিতে হবে, আমাকে একজন এটা বললো আর আমি ওটাই, তারপর ইগো একটা ব্যাপার, যে ইগোর কারণে তাকে আমি মানে আমি দুঃখবোধ প্রকাশ করব না বা আমি ভুল করলেও বলবো না, আমরা কিন্তু একটু সরি বলতে পারি, তাহলে কিন্তু সে একটু ভালো ফিল করে, কারণ সে আঘাত পেলো আবার সেই তার পিছনে দৌড়াচ্ছে, এরকম আমরা দেখি অনেক সময় অনেক কেসে। তো এই জায়গাগুলোতে আসলে চেক অ্যান্ড ব্যালেন্সটা খুব জরুরি, দুইজনেরই কোঅপারেশন, মানে এগিয়ে আসার যে একটা ভালো সম্পর্কটা যাতে আমাদের থাকে, আমাদের সুখী জীবন আমি পরিচালনা করব, সেটার জন্য আমাদের দুজনেরই চাওয়া পাওয়াতে মিলতে হবে, না মিললে সমস্যা। একটু মনে হয় যে শ্রদ্ধার জায়গাটা মাথায় রাখা আর কি বেশি, মানে দুজনের ইচ্ছে, আমার এটা আমার নিজের চিন্তার একটা জায়গা যে দুটা ঘটনায় যেহেতু সমস্যা হচ্ছে, এখন জানি না উনি তো এখন ফোনে নেই, হয়তো শুনছেন, যে উনি কি শাসন করাটা একটু বেশি করে ফেলছে কিনা। শাসন শব্দটা আমরা অনেক সময় বাবা মা সন্তানকে শাসন করে, কিন্তু স্বামী স্ত্রী কিন্তু একজন বন্ধু, এই সম্পর্কটা একটু কিন্তু আলাদা। সেখানে যদি অতি শাসন করে ফেলি বা আমাকে মানতেই হবে, আমার কথা না মানলে চলবেই না, এটা কিন্তু আবার ওয়াইফও বলতে পারে যে আমারও এই চাওয়া পাওয়া আছে, এটাও হতে হবে। তো এই জন্যই ওই যে সমঝোতার জায়গাটা আসা দরকার, এটুকুই। থ্যাংক ইউ। জি ম্যাম, আপনাকে অনেক ধন্যবাদ যিনি প্রশ্ন করেছেন। আসলে ম্যাডামও কথা বলেছেন, এখানে কিন্তু দুইটা জিনিস আমার কাছে মনে হচ্ছে, মানুষ তো আমরা দুইজন, মানে আপনি এবং আপনার স্ত্রী, শুধু দুইজনের কিন্তু বিষয়টা হিসাব করতে হবে। শুধু একদিক থেকে দেখলে বোধহয় আমরা ঠিক জাজটা করতে পারবো না। আমরা আপনার বক্তব্য শুনলাম, কিন্তু আমরা কিন্তু আপনার স্ত্রীর বক্তব্য কোনো কিছুই জানি না। যে জিনিসটা আমরা লক্ষ্য করছি যে আপনি যেগুলিকে খারাপভাবে বিশ্লেষণ করছেন, যে সে কথা শুনছে না বা কথা মানছে না, বাইরে চলে যাচ্ছে, এগুলি হয়তো আপনার কাছে বেশি মনে হচ্ছে। আমরা কিন্তু জানি না আসলে যে উনি কেন বাইরে যাচ্ছেন, কেন কথা শুনছেন না, কতটুকু শুনছেন না, যেটুকু শুনছেন না সেটা কি অনেক ক্ষতি করে ফেলছে সংসারের, অথবা সেটার কি প্রভাবটা কতটুকু, সেটাও কিন্তু আমরা জানছি না। আমি যেটা বলতে চাচ্ছি আর কি, আপনার স্ত্রীর মনটাকেও একটু বোঝার দরকার আছে বলে আমার মনে হয়। তার সাথে কোথায় কোথায় আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাবটা সেটা পিন পয়েন্ট করার দরকার আছে বলে মনে হয়। বিকজ এইটা যদি না শেষ হয়, মানে এই জায়গাটা যদি আমরা কাজ না করি, তাহলে কিন্তু সত্যিকার অর্থে আমরা সমাধানটা খুঁজে পাবো না। সুতরাং আমি প্রথমে এটা বলবো আর কি, এমফাসিস দেব, প্রথমে এটার উপরে জোর দিচ্ছি যে আপনি আপনার স্ত্রীর মনটাও বোঝার চেষ্টা করেন, একটু খোলামেলা আলাপ করার চেষ্টা করেন, সে কি চাচ্ছে সেটা বোঝার চেষ্টা করেন। আমার মনে হয় তাহলে কিন্তু অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কিছু স্বাধীনতার কথা, আমি স্বাধীনতা বলতে অনেক কিছু বোঝাচ্ছি না, মনের স্বাধীনতা, অন্তত আপনার সাথে কথা বলার স্বাধীনতাটা, বা সে তার বোনের সাথে বাইরে গেলে আপনার রাগ করছেন, কিন্তু বোনের সাথে বাইরে না যেতে পারলে তার অনেক হয়তো মনের কষ্টই থেকে যাবে, অথবা বোনের সাথে গেলে অনেক সময় মানুষের তো ভালোও লাগা তৈরি হয়। তো সেইটা যদি আপনি বাধা দেন তাহলে কতটুকু মানবে সেটাও কিন্তু একটু হিসাব করে দেখার বিষয় আছে। অর্থাৎ আমি বলছি যে সমঝোতার জায়গাটা কিন্তু দেখতে হবে, যেখানে আপনার স্ত্রী ভালো থাকে সেই জায়গাটা কিন্তু খুঁজে বের করতে হবে। কারণ আপনার স্ত্রী রাগ করছেন মানে তার ভিতরে কোনো কষ্ট কাজ করছে, রাগের তো একটা কারণ থাকে, সেই কারণটাও কিন্তু খুঁজে বের করতে হবে। এবং রাগের পেছনে সবসময় কষ্টটা থাকে, সেই কষ্টটা কিন্তু বের করতে হবে খুঁজে, এবং সেটার কিন্তু সাহায্য করতে হবে। এটা হলো একটা দিক বললাম। আরেকটা দিক, আপনার কথাগুলি শুনে হচ্ছে যে আপনিও একটু বিষণ্ণতায় ভুগছেন বা আপনার মনের মধ্যে কষ্ট আছে।
সুতরাং এই কষ্টটারও একটু লাঘব করার চেষ্টা করতে হবে। আপনার যদি সবসময় আপনি নেতিবাচক চিন্তা করেন আপনাকে নিয়ে বা হীনমন্যতায় ভোগেন, আপনি যে কনফিডেন্সের কথা বলছেন সেগুলো যদি ভোগেন, তাহলে আপনার মনেও কিন্তু শান্তি আসবে না, আপনার মনে ভালো লাগাটা থাকবে না। তা আমার মনে হয় সেই ক্ষেত্রে প্রফেশনাল কোনো পেশাজীবী কোনো কাউন্সিলর, সাইকোথেরাপিস্ট বা যে কোনো প্রফেশনালসের কাছে কিন্তু আপনি যেতে পারেন, গিয়ে কিন্তু একটু হেল্প নিতে পারেন। যদি এটা এরকমই হয় যে না আপনি একটু ডিপ্রেশনই হচ্ছে, আপনার বিষণ্ণতা হচ্ছে, এর চিকিৎসা হতে পারে, এটার জন্য থেরাপি হতে পারে। আমার সেই ক্ষেত্রে আপনার স্ত্রী সহ করলে সবচেয়ে ভালো হবে। আমি আমার পক্ষ থেকে এই জিনিসগুলির কথা বললাম, বাট আমি বলছি যে দুজনে একসাথে বুঝতে হবে, দুজনের কষ্টগুলি একসাথে শেয়ার করতে হবে, এবং তারপরে নিশ্চয়ই একটা পথ খুঁজে পাওয়া যাবে যাতে আপনারা নিশ্চয়ই সুন্দর থাকবেন। কারণ সুন্দর থাকতে হবে আর অনেকগুলি কারণ। আপনাদের কিন্তু 2টা বাচ্চা এখানে আছে, আর একটা আগের বাচ্চাটা আপনাদের সাথে থাকছে না, কিন্তু এখন 2টা বাচ্চা আছে। এদেরও কিন্তু সুন্দর থাকাটা আপনাদের সুন্দর থাকার উপর নির্ভর করে। অনেক ধন্যবাদ। মানে আমাদের তো মানে ম্যারেজটা কি সেটা একটু বুঝতে হবে, যে বিয়ে বলতে আমরা কি বুঝি। বিয়ে মানে কিন্তু এটা না যে একজন আরেকজনকে মানে ডমিনেট করব। ডমিনেট কথাটা বাংলা জানি না, যাই হোক আমাদের দুজনেই সমকক্ষ থাকার জায়গাতে থাকলে অসুবিধা কম হয়। একটা ফোন নিয়ে আসছি। হ্যালো, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমার সমস্যাটা হচ্ছে ধরেন আমি বিয়ে করার আগে আমার ওয়াইফ একরকম ছিল, বিয়ে করার পরে ফাইন্ড আউট করলাম যে সে পুরোপুরি ডিফারেন্ট, মানে বাইপোলার মোড আছে। মানে কতদিন পরিচয়ের পর বিয়েটা হলো? তাও তো 6 মাস। 6 মাস পরিচয়ের পর বিয়ে হয়েছে। বিয়ের পরে দেখা গেল যে 6 মাসে যে মানুষটাকে আমি মনে করেছিলাম যেমন, বিয়ের পরে অন্যরকম লাগছে। আচ্ছা, মানে আমি চেয়েছিলাম একটা কাইন্ড হার্টেড, বিগ হার্টেড, বিজ্ঞান মনস্ক একজন মানুষ বিয়ে করতে। বিয়ের আগ পর্যন্ত সে সেটাই আমাকে শো করছে। বিয়ের পরে দেখলাম যে ঠিক এই ক্যারেক্টারিস্টিক যে পুরো উল্টা ক্যারেক্টার। আচ্ছা, হ্যাঁ। তো এবং সে একসময় কোথায় সাইকিয়াট্রিস্টের কাছ থেকে মেডিকেশনও খেত। কাইন্ড হার্টেড আর কি দুটো বিগ হার্টেড, ব্রড মাইন্ডেড। আচ্ছা, এবং বিজ্ঞান মনস্ক, বিজ্ঞান মনস্ক। আচ্ছা, এই কোনটাই না। একটা এক্সাম্পল দিতে পারি, যেমন ধরেন সে সকালবেলা ওই রাশিফল পড়বে পেপারে, এবং রাশিফলে ধরেন একটা নেগেটিভ কথা লেখা থাকতো যে তোমার হাজবেন্ড আজকে এই কাজটা করবে। এরপরে আমার সাথে ঝগড়া শুরু করে দিত। আমি বললাম যে এটা তো খুব স্ট্রেঞ্জ একটা কথা, মানে তুমি রাশিফলে কি পড়ছো না পড়ছো এটা নিয়ে তুমি আমার সাথে ঝগড়া শুরু করে দিলে, তাদের মেক এনি সেন্স। তারপরে সে হয়তো চিন্তা করছে যে ধরেন একজন রিলেটিভ এরকম একটা জিনিস চিন্তা করতেছে, বা এরকম একটা জিনিস উদ্ভট চিন্তা ভাবনা। তো আমি বলছি দেখো, মানে তুমি তো এটা কোন রকম প্রুফ ছাড়া চিন্তা করতেছো, কোন রকম প্রমাণ ছাড়া চিন্তা করতেছো, এবং সেটা নিয়ে একদম মানে আননেসেসারি ঝগড়া, যে ও এই কাজটা ভবিষ্যতে করবে সেই জন্য তুমি ঝগড়া করতে। সে আদৌ করবে কিনা, সে আদৌ বলছে কিনা, বা আদৌ সে চিন্তা করতেছে কিনা, এইটা তুমি ধারে করতে যাচ্ছ না, তুমি এটা ঝগড়া শুরু করে দিচ্ছ। তো দ্যাট মেক এনি সেন্স, ঠিক আছে? তো এই ধরনের জিনিসগুলো মানে খুব ঝামেলা করছে। কতদিন হলো বিয়ের? বিয়ে তো অনেক দিনই হয়ে গেছে। কতদিন? 5 বছর। সন্তান আছে? হ্যাঁ। কয়জন? বাচ্চাগুলোর জন্যই আমি সহ্য করছি, 5 বছর ধরে সাফার করছি। কত বাচ্চাগুলো, মানে একাধিক তো সন্তান? দুটো বাচ্চা। কত বয়স ওদের? ছোট বাচ্চা। বয়স কত? আচ্ছা, মনে নেই ছোট জনের বয়স? মনে নেই? 3 এবং 4। আচ্ছা, সরি, আমি তাহলে শুনতে ভুল করেছি। এখন যেটা হচ্ছে যে প্রায় কি মনোমালিন্য হয়ে যাচ্ছে, একটু ঝগড়াঝাটি বেশি হয়ে যাচ্ছে? মানে কখনো কি একটু হাতাহাতির পর্যায়ে যাচ্ছে? সেটা না, সেটা ওই পর্যায়ে যাচ্ছে না, কাছাকাছি যাচ্ছে। ওকে। স্ত্রী এই মুহূর্তে কোথায়? আমাদের সঙ্গে যে কথা বলা হচ্ছে স্ত্রীকে নিয়ে, স্ত্রী এখন কোথায়? না, ও নাই, ও বাসায় নাই, ওর মায়ের বাসায় গেছে। দুজন একসাথে ফোন করলে খুব ভালো হতো আমাদের জন্য, আমরা তার ভার্সনটাও শুনতে পেতাম, তাই না?
আমাদের যে প্রথম কলার ছিলেন উনিও স্ত্রীর ব্যাপারে ওনার অভিযোগ। তো হয় কি যে যার ব্যাপারে আমি অভিযোগ করছি তারও বক্তব্য কিছু থাকতে পারে, তো সেটা দুজনেই যদি অনুষ্ঠানে বলেন তখন আমাদের না মানে সার্বিকভাবে ব্যাপারটা বোঝার একটু সুযোগ হয় আর কি, কেমন? তো এখন যেটা হচ্ছে যে মানে বিজ্ঞান মনস্ক এবং কাইন্ড হার্টেড এরকম হলে বিজ্ঞান মনস্ক বা আমরা যদি বলি যে ব্রড মাইন্ডেড এরকম আশা করা হয়েছিল বিয়ের আগে, 6 মাস আগে পরিচয় ছিল, 6 মাস আগে থেকে, কিন্তু বিয়ের পরে তাকে ভিন্ন ভাবে দেখার জন্য মানে কষ্ট হচ্ছে অনেক বেশি, তাই তো? হ্যাঁ। তো সে চিন্তা করতে কেউ তাকে একজন তাবিজ করতে, আমি তাবিজ করা বা কুসংস্কার বা কেউ বান মারতে, এই জিনিসগুলো আমি একটা বিশ্বাস করি। তো আমি তাকে মানে বিয়ের আগে এই সম্পর্কে জিজ্ঞেস করছিলাম, সে বলছিল না আমি পুরোপুরি সায়েন্সে বিশ্বাস করি, সায়েন্সের স্টুডেন্টকে। এটা তো হওয়ার কথা, এটা তো মানে গ্রামের একটা মেয়ে চিন্তা করবে। লেখাপড়া কতটুকু করেছে স্ত্রী? সে ইউনিভার্সিটিতে পড়ছে, সায়েন্স সাবজেক্টে পড়ছে, না পড়েছে কিন্তু পড়াশোনা কতটুকু? এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এ পড়ছে, ঠিক আছে। না না, ও কি মাস্টার্স করেছে না কতটুকু? মাস্টার্স করেছে। মাস্টার্স করেছে। আর কোনো জব করে না এখন? হ্যাঁ, জবও করে। জবও করছে, তাহলে তো বাইরেও এক্সপোজড হচ্ছে সে। হ্যাঁ হ্যাঁ, তো তার কাছ থেকে এরকম মানসিকতা বা এই ধরনের যে বিশ্বাস করা আমি এটা কোনোভাবে এক্সপেক্ট করিনি। এই যে কিন্তু তাবিজ কবজ বান দেওয়া বা কেউ তাকে কি করছে, কুফরি কালাম করছে, এটা কি ওদের পরিবারে একটু চর্চা আছে? হ্যাঁ, তার পরিবার, তার মা এগুলো বিশ্বাস করে, সেখান থেকে ট্রান্সফার হয়েছে ওর উপরে। তাহলে আজকে আমাদের কাছে প্রশ্নটা কি? আমাদের কাছে একটু স্পেসিফিক প্রশ্নটা করে ফেললে ভালো হয় আজকের জন্য। আমার প্রশ্ন হচ্ছে তাহলে হাউ ক্যান আই কারেক্ট হার, অর ইফ শি ইজ নট কারেক্ট শুড আই জাস্ট লিভ হার টু হ্যাভ এ গুড লাইফ, অর ইউ নো মেন্টাল ডিসিশন? মানে কারেকশন বলতে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, কারেক্ট হার বলতে কি মিন করছি? কারেকশন বলতে যে সে এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসবে, সে একটা নরমাল মানুষের মতো বিহেভ করবে। মানে এখন কি ওকে অ্যাবনরমাল মনে হচ্ছে? এই যে কুসংস্কারে বিশ্বাস করা, ঠিক আছে। আবার সেই ধরনের আমাদের কাজের মেয়েকে অনেক মারে টারে হ্যান ত্যান, এগুলো আমি একদমই পছন্দ করি না। মানে ওয়াই উড ইউ ডু দ্যাট? ছোটখাটো ভুলের জন্য কাজের মেয়েকে মারা বাতা আসছে। আর বাচ্চাকে যেভাবে সে গড়ে তুলছে সেখানেও কি কিছু অসুবিধা হচ্ছে? হ্যাঁ, এটা এখন মা দেখা দেখি বাচ্চারা ওরকম সেম বিহেভিয়ার শিখতেছে, হুইচ ইজ কমপ্লিটলি মানে আই এম অ্যাগাস্ট টু। যেমন একটা যদি আমাদের কাছে বলা যায় যে বুয়াকে কাজের বুয়ার সাথে পাতি ব্যবহার করা, ব্যবহার করছে, হ্যাঁ রুট ব্যবহার করছে, বাচ্চার বুয়া সম্পর্কে উল্টাপাল্টা বলছে, বুয়া অন্যরকম বিয়ে করছে। আমি খুব রেসপেক্ট করে কথা বলি, আর বাচ্চারা খুব আজেবাজে বিয়ে, কারণ মা করে ওইটা দেখেও শেখে। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে হাউ ক্যান আই কারেক্ট হার, দ্যাটস দ্য কোয়েশ্চেন। আমরা জানি না এই প্রশ্নটার উত্তর আমাদের কাছ থেকে কতটুকু দেয়া যাবে। একটু লাইনে থাকতে হবে, আপনার কোনো প্রশ্ন থাকলে করেন প্লিজ। একটু ছোট্ট করে প্রশ্ন করছি আপনাকে, ওই যে বাইপোলার ডিসঅর্ডার বলছিলেন তাকে, এটা কি কোনো চিকিৎসক বা মনোচিকিৎসক মনোবিজ্ঞানী এটা নির্ণয় করেছে? আমার মনে হয় করেছে। আমি তাকে জাস্ট অন্যভাবে কথার মাধ্যমে অন্যভাবে জানতে পারছি, তার অন্য বন্ধু বান্ধবের মাধ্যমে, যে ওর এখানে গিয়ে মেডিকেশন সে সেটা এক দুইবার খেয়ে আর খায়নি। আচ্ছা, আরেকটু ছোট্ট কথা জিজ্ঞেস করি, সেটা উনি যে অফিস করছেন, কাজ করছেন, ওইখানে কি কোনো কাজের ব্যাঘাত হচ্ছে বা কোনো কিছু পারফরম্যান্সে ঘাটতি পড়ছে? ওইখানে কাজের ব্যাঘাত হচ্ছে না, তবে তার ওইখানেও সে প্রত্যেকটা কলিগ সম্পর্কে, মানে একটা অফিসে সবাই তো খারাপ হতে পারে না, বাট ইচ অ্যান্ড এভরি কলিগ, তার নিজের সহকর্মী এবং বস সবাই খারাপ। তো বাসায় এসে সে যদি আমার সাথে 2 ঘন্টা আলাপ করে, 2 ঘন্টা আলাপই হচ্ছে যে তার অফিসের এভরি সিঙ্গেল এমপ্লয়ি ইজ ব্যাড এবং সবাই তার বিরুদ্ধে কনস্পিরেসি করে সারা। আচ্ছা, ঠিক আছে, আমরা এটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আপনি ওই তাবিজের কথা বলছিলেন, হ্যাঁ, তো উনি যে তাবিজ নিয়ে ভাবে, কি ভাবে তাবিজ কে করে, এরকম কিছু আছে? হ্যাঁ, চিন্তা করে সে নিজের ফ্যামিলি, তার টাকারা তাকে ক্ষতি করার চেষ্টা করতেছে, ঠিক আছে। সে চিন্তা করে সে এটাও বলছে যে হয়তোবা তার টাকারা তার বাবার সম্পত্তি ভোগ করবে বলে নাকি বাড়িতে নিয়ে গেলে, মানে আমার শ্বশুর বাড়িতে নিয়ে গেলে আমার বাচ্চাদের করে মেরে ফেলতে পারে, এরকম একটা এক্সট্রিম টাইপের চিন্তা ভাবনা আমাদের। আমি বলি না, তোমার টাকারা এত খারাপ না, আমি আই নো দেম, দে আর ভেরি সিম্পল পিপল,
ঠিক আছে, তুমি এরকম করে আমি চিন্তা করি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এই কথাটা বলার পরে কি খুব রিয়্যাক্ট করে যে তুমি মানে ডেফিনেটলি রিঅ্যাক্ট করে। কি রকম ভাবে রিয়্যাক্ট করে যে তাদের সম্পর্কে যে তুমি এগুলা ভাবছো সে এগুলো বলে তো কি ঠিক তুমি না? আমাকে পাগল মনে করছো? আই রিয়েলি ট্রাই টু, আমি ওকে বলছি যে দেখো তুমি কোনো একটা সাইকিয়াট্রিস্টকে দেখাও, তোমার চয়েস হচ্ছে কোনো একটা সাইকিয়াট্রিস্টকে দেখাও, আই উইল পে ফর ইট। ওই সেশনের জন্য যা লাগে যতবার না, যা লাগে সাইকিয়াট্রিস্টরা তো বেশিরভাগই তো তাদের কাজ হচ্ছে রোগ নির্ণয় করা এবং সে বলছে যে না, মানে সেটা বলে বলে কি তুমি আমাকে পাগল মনে করো। না না, কিন্তু সাইকোথেরাপিস্টের কাছে তো পাগলরা যায় না, তাই না? সাইকোথেরাপিস্ট বলছি যে আমিও তোমার সাথে যাব। না না, হ্যাঁ, দুজন গেলে তো আরো ভালো হয়, দ্যাটস দ্য আইডিয়াল থিং টু ডু। বাট she never want to go, মানে I tried so much, আমি কয়েকবার একজন সাইকিয়াট্রিস্টের সাথে অ্যাপয়েন্টমেন্ট করেছি, he never wants to go। আমিও তোমার সাথে যাই, দেখতে ভালো এটি চাপ, আমরা বসে সেশন নিই, অসুবিধা doesn't want to go। না, কিন্তু সাইকোথেরাপিস্ট আর সাইকিয়াট্রিস্টের মধ্যে পার্থক্যটা কি জানা আছে? আমার খুব বেশি জানা নেই। আচ্ছা, একটু যদি বলি, এটা অন্য দর্শকদের জন্য মানে বলা দরকার। আমরা বলি বারবার, সাইকিয়াট্রিস্টরা তারাও কিছুটা সাইকোথেরাপির কাছাকাছি কাজ করেন, কিন্তু আমরা যারা শুধু সাইকোথেরাপিস্ট হিসেবে কাজ করছি, আমরা কিন্তু বহু বছর ধরে প্রশিক্ষণ নিয়ে এই ফিল্ডে কাজ করছি। কেমন? এখানে একটা মানুষের মনটাকে বুঝতে চেষ্টা করা হয় এবং খুব শ্রদ্ধার সাথে, খুবই তাদের প্রতি অত্যন্ত মানে সহৃদয়ভাবে তাদের কথাগুলো শোনা হয় খুব ভালো করে। ও যে একটা পরিবার থেকে একটা পারিবারিক একটা ধারাবাহিকতা ওর মধ্যে চলে এসেছে, সেই জায়গাগুলো কিন্তু থেরাপিস্টরা খুব সুন্দর করে জানার চেষ্টা করেন। হ্যাঁ, যে কখন কোন বয়সে। হ্যাঁ, আমি বুঝেছি, কিন্তু উনি যদি বলেন যে পাগল হয়ে গেছে কিনা, তাহলে ওই প্রশ্নের উত্তরে আমরা বলতে বলতে কোনোদিন সে কনভিন্সড হতে পারে যে সাইকোথেরাপিস্টটা কিন্তু পাগল হয়ে গেলে সাইকোথেরাপিস্ট ঠিকও করতে পারবেন না। হ্যাঁ, তখন ওষুধই লাগবে। কিন্তু ও পাগল না, ও সুস্থ মানুষ। ও স্বামীর সঙ্গে ওর একটা অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হচ্ছে। আমরা যে কাপল থেরাপিটা করি, আমরা এটাও বলতে পারি যে লেটস গো ফর কাপল থেরাপি, আমরা যাতে দুজন খুব মানে আরো না, কিন্তু ওকে বারবার বলা হচ্ছে সাইকোথেরাপিস্টের কাছে যাও, সাইকিয়াট্রিস্টের কাছে যাও। আমরা যদি বলি কাপল থেরাপিস্টের কাছে যাই, ওনারা কোনো ওষুধ দেবেন না, কিন্তু আমাদের মানে আমি একটু থামাচ্ছি কারণ বিষয়টা পরিষ্কার না। হ্যাঁ, বিষয়টা তো আমরা শুনতে পেলাম যে অপরিচ্ছন্ন ছিল, আমি একটু পরিচ্ছন্ন করার চেষ্টা করলাম। কেমন? আগে একটু পড়তে হবে, নিজে একটু গুগল করে পড়তে হবে, তারপরে তাকে যদি পড়ে শোনাই, এবং যদি সে নাই যেতে চায় তখন আমরা একাও কিন্তু যেতে পারি সাইকোথেরাপিস্টের কাছে। কেমন? কষ্টটা তো হচ্ছে, তাই না? হ্যাঁ, সেই জন্য আমরা হ্যাঁ, কিন্তু হাউ ক্যান আই কারেক্ট হার, এই কনসেপ্ট থেকে সরে এসে আগে আমার যন্ত্রণাটা কি করে কমাবো? আমার যে ও যে এরকম করছে, আমার তো যন্ত্রণা হচ্ছে, তাই না? সেখানে আমাদের যন্ত্রণা কমানোর জন্য আমরা থেরাপিস্টের কাছে যেতে পারি। কেমন? আমি জাস্ট প্রস্তাবটা দিয়ে রাখলাম, করতেই হবে সেটা বলছি না, বাট জাস্ট এ প্রপোজাল। ওকে, আমরা আলোচনা করতে পারি। তো তোমরা তো প্রশ্ন করেছো, আমরা আলোচনা করি। অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। তুমি প্রথম বলতে চাও? হ্যাঁ, ওই ওনার যেটা হবে যে সাইকোথেরাপিতে গেলে সেটা হচ্ছে যে দুজনেও একসাথে বসতে পারে, আবার আলাদা করেও বসতে পারে। ওয়াইফ যদি আসে, ওনার যে থট বা চিন্তাগুলো বিভিন্ন যে তাবিজ নিয়ে বিভিন্ন যে হচ্ছে, বা ওনার চাচারা ওনার ক্ষতি করছে, এগুলো যদি বারবার চলতে থাকে, অনেক দিন চলতে থাকে, ওনার একটার পর একটা কিন্তু বিভিন্ন এরকম শুরু হয়ে যাবে চিন্তায়, একজন আবার অন্য মানুষ আবার সন্দেহ শুরু হয়ে যাবে। কাজে এখানে আমার মনে হচ্ছে ওনার সাইকোথেরাপিতে আসা খুবই জরুরি। ওনারা প্রয়োজনে ওষুধ খেতে হতে পারে, কিন্তু প্রথমে থেরাপির কথা বললে ভালো হয়। হ্যাঁ, কিন্তু ওই ফ্রেন্ডের মাধ্যমে বা ওনার পরিবারের যার কথা সে শোনে তাকে দিয়ে বোঝানো যেতে পারে, এভাবেও আস্তে আস্তে করে নিয়ে আসার ব্যবস্থা করা যেতে পারে। কিন্তু একটা সন্দেহপ্রবণ মন যে কাজ করছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। হ্যাঁ, সেটা তো বোঝাই যাচ্ছে। ডক্টর জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমার খুব ভালো লেগেছে যে আপনি 3টা শব্দ বলেছিলেন। একটা হলো ব্রড মাইন্ড, একটা হলো কাইন্ড হার্টেড এবং বিজ্ঞান মনস্ক, সায়েন্টিফিক হতে হবে। আমরা যেন নিজেরও সায়েন্টিফিক হই, আমরা সবাই চেষ্টা করি সায়েন্টিফিক হতে। তো সব সায়েন্স কিন্তু এভিডেন্স বেসড, পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণিত হচ্ছে। সাইকোলজিও সায়েন্স। তো যে কথাটা বলতে চাচ্ছি আর কি আপনাকে, আমি হয়তো আমার কথাটা একটু ম্যাডামদের সাথে একটু ডিফারও করতে পারে, অথবা ওয়ে অফ থিঙ্কিং একটু ডিফারেন্ট হতে পারে। বিকজ আমরা সবাই সাইকোলজি মানে মন নিয়েই আমরা কথা বলি, বাট হয়তো পার্সপেক্টিভটা বা চিন্তাটা হয়তো একটু ডিফার করতে পারে।
আমরা কিন্তু এই বিজ্ঞান এই জন্য চিন্তা করব, আপনি খুব বিজ্ঞান মনস্ক, সেই জন্য আমি কথাটা বলতে চাচ্ছি আর কি। বিজ্ঞান কিন্তু বলছে যে এরকম মন হতে পারে যে মনটা বুঝে না, অর্থাৎ আপনার স্ত্রী যে বুঝছে না তার একটা অসুবিধা, এটা বিজ্ঞান বলছে যে এটা হতে পারে। সুতরাং ওনার যে সমস্ত অসুবিধাগুলি বললেন, তাবিজ কবজ করা বা যেগুলির কথা বললেন, ঝাড়ফুঁকের কথা বললেন, অথবা কেউ কিছু পিছনে লেগে আছে কিনা, কিছু করছে কিনা, বা এই যে অফিসের সবাই খারাপ, অফিসের সবাই হয়তো এটা করছে সেটা করছে, এই যে চিন্তাগুলি না, এগুলিও কিন্তু বিজ্ঞান বলছে যে এটা হয়তো ঠিক না, চিন্তাগুলি ঠিক না, বাট চিন্তাগুলি পরিবর্তন হয়। বিজ্ঞান বলছে কিছু কেমিক্যালের পরিবর্তনের কথা বলছে, সাইকোলজি মাইন্ডের পরিবর্তনের কথা বলছে। ম্যাডাম বলছিলেন যে মাস হয়তো এগুলি করতো, সেখান থেকে শিখেছে, এই পরিবর্তনগুলি হয়েছে। বাট যেটাই হোক না কেন, আমার মনে হয় যে একটা ডায়াগনোসিসের কথা আপনি বলছিলেন, আমি সেই ডায়াগনোসিসের কথা বলছি না বা এগুলি নিয়ে কথা বলছি না, বাট আমার মনে হয় তার একটা থোড়ো ইভ্যালুয়েশন হওয়ার দরকার। সেটা যেখানেই করেন, সাইকোথেরাপিতে করেন, সাইকিয়াট্রিস্টের কাছে করেন, অথবা আমার মনে হয় এমন কোনো কি স্পেস করা যায় কিনা যেখানে সে নির্ভরতার সাথে যেতে পারে, নাইদার সাইকোলজিস্ট নর সাইকোথেরাপিস্ট নর সাইকিয়াট্রিস্ট, একজন সাধারণ কোনো চিকিৎসক, সাধারণ কোনো ব্যক্তি যিনি এই জিনিসগুলি বুঝেন অথবা আপনাদেরকে বোঝাতে পারেন এরকম। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে ওনার মনটা, আপনার স্ত্রীর মনটাতে এরকম একটা স্থান দেওয়া যায় কিনা, বা এরকম একটু কাজ করা যায় কিনা যেখানে বোঝা যাবে যে আমার হয়তো চিকিৎসার কাছে যাওয়া দরকার, অথবা আমার একটা সাহায্যের কাছে যাওয়ার দরকার। চিকিৎসা শব্দটা বাদ দিলাম, আমরা সাহায্যটা পেতে পারি, এরকম কিছু করা যায় কিনা। তাহলে হয়তো আমরা একটা পথ খুঁজে পাবো, যেই পথে চিকিৎসা করলে, সাইকোথেরাপি দিলে উনি হয়তো ফিরে আসবেন। ওনার যে ভ্রান্ত ধারণাগুলি আছে, ওনার যে চিন্তাগুলির মধ্যে ব্যাঘাত আছে, সেগুলি কিন্তু রেকটিফিকেশন করা সম্ভব হবে। বা সেই জন্য অবশ্যই চিকিৎসার কাছে যেতে হবে। সেটা কিভাবে করতে হবে, আমরা যেটা বললাম যে ম্যাডামও বললেন যে থার্ড কোনো ব্যক্তি যাকে উনি পছন্দ করেন তাকে দিয়ে বুঝিয়ে নেওয়া যায় কিনা, আপনি বুঝিয়ে নিতে পারেন কিনা, একটু মনে হয় আপনিও এই প্রসেসে যেতে যেতে আপনার মনটা হয়তো একটু, আমি বলবো একটু কি অসহিষ্ণু লাগছে কিনা, একটু রাগ লাগছে কিনা আপনার মধ্যে, এটা পরিহার করে ভালোবাসা দিয়ে নিয়ে যাওয়া যায় কিনা। হ্যাঁ, তুমি তো এটা বুঝো না, তুমি কিন্তু এটা ঠিক করো নাই, তোমার কিন্তু সায়েন্স এটা বলে না, এরকম না করে যে একটা কি সহজ পথ কোথাও পাওয়া যায় কিনা, কোনোভাবে হেল্প নেওয়া যায় কিনা, দেখি তো আমরা এই জিনিসটা আলোচনা করে কোথাও থেকে কিছু পাওয়া যায় কিনা, এরকম কোনো ভালোবাসা দিয়ে আলাপ আলোচনা করে নেওয়া যায় কিনা। তাকে আগে ভিক্টিমাইজ আমরা না করি যে না তুমি তো এটা ঠিক বলো নাই, তোমার তো অসুবিধা আছে, এরকম না করে করা যায় কিনা। বাট আমার মনে হয় চিকিৎসা করলে কিন্তু উনি ভালো হবেন, এটা বলতে পারি। বিকজ ওনার অনেকগুলি ফিল্ড কিন্তু ভালো আছে, উনি অফিস কিন্তু করছেন, অসুবিধা করছে কিন্তু অফিস কিন্তু করছেন, মাস্টার্স করেছেন, এই জিনিসগুলি পজিটিভ দিকগুলি কিন্তু আছে, বাচ্চাদেরকে কিন্তু দেখছেন। তো এই জিনিসগুলি কিন্তু চিন্তা করে আমরা এইভাবে করতে পারি কিনা, তাহলে তো আপনি যে রেকটিফিকেশন কারেকশনের কথা বললেন, সেই কারেকশনটা সম্ভব। ধন্যবাদ আপনাকে। সেটাই আসলে তো ম্যারেজ খুব কঠিন একটা জায়গা, তাই না? তো সেখানে তো একটু দুজনকেই ছাড় দিতে হয়, না হলে তো মুশকিল হয়ে যায় জিনিসটাকে টিকিয়ে রাখা। আমাদের কি ফোন আছে এখন? আমি যদি ম্যাডাম যদি ফোন না থাকে, ফোন আছে? আমাদের ফোন এখন নাই, আপনি বলতে পারেন। আমি আরেকটু যদি বলি আর কি, আপনি বিজ্ঞানের কথা বলছিলেন সেই জন্য বলি আর কি। কিছু কিছু রোগ আছে না, কিছু না, সব রোগী, মানসিক রোগের সব বিষয়গুলি কিন্তু আলটিমেট কিছু বায়োকেমিক্যাল চেঞ্জের বিষয় আছে ব্রেইনে, বায়োকেমিক্যালসের চেঞ্জের বিষয় আছে। যদি বাংলায় আমরা যদি কেমিক্যালস, রাসায়নিক পদার্থ, ব্রেইনের নিউরো কেমিক্যালস বলি, নিউরো ট্রান্সমিটার বলি, কিছু রাসায়নিক পদার্থ ব্রেইনে আছে, ব্রেইনে যে একটা কোষ থেকে আরেকটা কোষে যে ইনফরমেশনগুলি, তথ্যগুলি প্রবাহ হয় আর কি, সেগুলো কিন্তু একটা কেমিক্যালের মাধ্যমে হয়। সেই কেমিক্যালের কিন্তু ব্যত্যয় ঘটলে বা ব্যাঘাত ঘটলে কিন্তু এই সমস্ত অসুবিধাগুলি হয়। সুতরাং আপনি বিজ্ঞান কথা বলছেন সেই জন্য বলছি, সুতরাং সেই কেমিক্যালগুলি কিন্তু ঠিক করা সম্ভব, সেগুলো ওষুধ দিয়ে করা সম্ভব, সেগুলো চিন্তা দিয়ে করা সম্ভব, সাইকোথেরাপি দিয়ে করা সম্ভব। সুতরাং আমার মনে হয় যে বিজ্ঞানের চিন্তা যদি আমরা ধরেই রাখি সত্যিকার অর্থে, তাহলে কিন্তু আপনি এখান থেকে বেরোয় আসতে পারবেন, তাকে যে কারেকশনের কথা বলছেন না, সেটা খুবই সম্ভব হবে। এবং আমি খুব আশাবাদী, বিকজ আপনি যেহেতু বিজ্ঞানেই চাচ্ছেন, সবাই বাট একটু কষ্ট করে এই বিজ্ঞানের কাছে পৌঁছতে হবে আর কি, দ্যাট ইজ দ্য ইস্যু। সেটাই না, আমরা আশা করতে পারি যে মানে ভালো কিছু হবে যদি তারা চিকিৎসার দ্বারস্থ হন আর কি, তাই না? এখানে খুব যে বড় কিছু একদম হয়ে গেছে তা কিন্তু না, মানে এটা নিরাময় যোগ্য অসুস্থতা আর কি। তুমি কি আরেকটু অ্যাড করতে চাও?
না মানে ওনার একটু চিকিৎসা লাগবে, সেটা সাইকোথেরাপি সাইকিয়াট্রি বোথ লাগতে পারে, কিছু ফিচারও তো বারবার বলছিলেন, কিন্তু লাগবেই। এবং ওর মানে হাজবেন্ডের যেটা দায়িত্বের মধ্যেও পড়ে, উনি তো বারবার বলছেন যে কিভাবে আমি কারেক্ট করব, তাই এইটাই কারেকশনের যে জায়গা, একজনকে সে কারেক্ট না হতে চাইলে আরেকজন কিন্তু কারেক্ট করাতে পারে না একদম, মানে ওটা একটা রিজিট একটা ব্যাপার থাকে তখন। সেখান থেকে আমি বলছি যে যদি ওনাকে মানে চিকিৎসায় নেওয়া যায়, আওতায় আনা যায়, তাহলে ওনার বাচ্চা দুটোও কিন্তু ভালো থাকবে। আমি সেটাও বলতে এটা চাচ্ছিলাম খুব, যে হ্যাঁ, যে বাচ্চাদের বাচ্চা- অলরেডি ক্ষতি হয়ে হ্যাঁ, এবং গেছে। ছোট বাচ্চা, ওরা তো শিশু 3 আর 4, কাজেই মায়ের সুস্থতা সবার আগে জরুরি। সেটা, এটা খুব একদম, সুন্দর পয়েন্ট আসলে। আমরা একটা ফোন নিচ্ছি। হ্যালো হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ম্যাডাম, আমি আমার একান্ত ব্যক্তিগত একটা প্রবলেম শিওর, আমরা তো সবাই তো ব্যক্তিগত সমস্যাই বলছেন। হ্যাঁ, জি, সেটা হচ্ছে আমি একজন চাকরিজীবী। তো আমার কাজ করতে গিয়ে অনেক সময় দেখা গেছে যে আমার কলিগদের সাথে ইন্টারাকশন হয়, কখনো কখনো এটা একটু উচ্চ বাক্য হয়ে যায়। আচ্ছা, তখন আপাতত জিনিসটা শেষ হয়ে গেল, যতটা সময় যায় তারপর আমার মধ্যে অপরাধ বোধটা বাড়তে থাকে। আচ্ছা, এটা থেকে যা হয় আমার, সেটা হচ্ছে যেমন আমার ঘুম হয় না, হ্যাঁ, আমার ক্ষুধা পায় না, আমি অন্যদের সাথে ঠিকভাবে ইয়ে করতে পারি না, ইন্টারাকশনে যাইতে পারি না। আমার মধ্যে মনে হতে থাকে এই কথাটা মনে হয় এইভাবে না বলে কেন এইভাবে বললাম। আচ্ছা, আচ্ছা, ওকে। এটা একটা। আর আরেকটা এমন হয়, যেমন আমি কোনো চাকরির ইন্টারভিউ দিতে গেলাম, আমি ইন্টারভিউটা ঠিকঠাক শেষ করে আসলাম, ওকে, এরপর থেকে আমার মনে হতে থাকে আচ্ছা এই প্রশ্নের উত্তরটা আমি এটা কেন বললাম না, এই প্রশ্নের উত্তরটা আমি ওটা কেন বললাম না, আমি তো এটা জানি, তাহলে আমি কেন বলতে পারলাম না। নিজের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করতে থাকে। ফলাফলটা ঠিক আগের মতো, আমি ঘুমোতে পারি না ঠিকভাবে, আমি আবার আমার কাজে মনোযোগ দিতে পারি না, বাসার মেম্বার সাথে আমি ঠিকভাবে ইন্টারেকশন করতে পারি না। এবং এই অপরাধ বোধটা আমার এমনও হয় যে আমি কোনো পথচারীর সাথে যদি হঠাৎ করে রেগে গিয়ে কথা বলি, দুষ্টা হয়তো ওই পথচারী, কিন্তু আমার মধ্যে পরে এই অপরাধটা এমন বেড়ে যায় যে আমি কেন করলাম, আমি খুঁজি ওই পথচারীকে, মানে নিজেকে খুবই দোষী মনে হয় আর কি। এবং আমি এটা থেকে একদমই বের হয়ে আসতে পারি না, এবং এই বের হয়ে না আসতে পারার সময়টা অনেক বেশি হয়ে যায়, যেটা আমার আবার চাকরির জীবনে খুব বেড এফেক্ট পড়ে। আমি এটার জন্য একটু পরামর্শ চাই। ব্যক্তিগত জীবনে কে কে আছেন? আমার ব্যক্তিগত জীবনে আমার ওয়াইফ আছেন, হোম মেকার, আমার মা আছে। আচ্ছা, সন্তান? কোনো সন্তান নেই। আচ্ছা, কতদিনের বিবাহিত জীবন? বিবাহিত জীবন হচ্ছে 11 সরি 11 বছর। 11 বছর। আচ্ছা, সন্তান যে হয়নি সেটা মানে নিশ্চয়ই ডাক্তারের পরামর্শ নেওয়া হয়েছে এ ব্যাপারে? হ্যাঁ, দেশে এবং বিদেশে ডাক্তারের পরামর্শ নেওয়া। ডাক্তার কি বলেছেন এ ব্যাপারে? ডাক্তার সরাসরি যেটা বললো, আমি সর্বোচ্চ ডাক্তারের কাছে জানতে চেয়েছিলাম যে কারো যদি কোনো প্রবলেম আপনি সরাসরি বলেন, সেটাই। তখন বললো যে ডাক্তার যে মেডিকেল সায়েন্সে 10 to 20% প্রবলেম ফাইন্ড আউট করা যায় না, যেটা ওনারা আননোন এরর বলেন। বাট উই অন ফোকাস। হ্যাঁ, ঠিক আছে। আমার একটু জানার ইচ্ছে ছিল, সেটা হচ্ছে যে শৈশবে কি একটু কড়া শাসন হয়েছিল বাড়িতে? না, কখনোই না। আমার বাবা ছোটবেলায় কখনোই পড়াশোনা করেননি। কড়া শাসন করেননি বাবা? মা? বাবা ছিল না, মা কখনো পড়াশোনা করেননি। মা করতেন? না, কখনোই। আচ্ছা, একটু ভুল করলে কি ওটার জন্য বকাঝকা হতো না? খুব একটা এমন খুব একটা না। হ্যাঁ, কিন্তু অনেক অপরাধ বোধ তৈরি হয়েছে ভিতরে, সেটার সূত্র কি হতে পারে, মানে সেটার সোর্স কি হতে পারে? এই যে নিজেকে আমরা যে এত মারধর করছি মনে মনে, সেই যে মানে নিজেকে সবসময় কষ্টের মধ্যে ফেলা, যে একটু ভুল করে ফেলেছি, হয়তো এই প্রশ্নের উত্তর আরেক রকম দেওয়া যেত, করিনি, এই যে নিজের কাছে নিজের একটা সারাক্ষণ একটা অপরাধী হয়ে থাকা, এটার সূত্র কোথায় হতে পারে? একটা সোর্স কিন্তু থাকার কথা।
এই জিনিসটা ম্যাডাম আমি নিজেও জানি না যে কোথায় থেকে আমার মধ্যে এই জিনিসটা বাসা বাঁধলো। আপনি শুনে হয়তো ভয় পেয়ে যাবেন যে এই অপরাধবোধ থেকে আমি মাঝে মাঝে আরো বড় কিছু অপরাধ করে ফেলার দিকেও আমি চলে যাই বলে আমার কোনো আত্মহনন করে ফেলা হয়, মানে নিজেকে কোনো কিছু কষ্ট দেওয়া, আঘাত করা, এরকম আঘাত করা হয়েছে কি না কখনো করা হয়। কিন্তু মনে হয় যে করে ফেলতে পারি, এরকম মনে হয় যে করে ফেলতে পারি, আই এম আউট অফ কন্ট্রোল এনিটাইম। আচ্ছা, এটা কি বিবাহিত জীবনের সম্পর্কে কোনো প্রভাব ফেলছে? একটু তো প্রভাব ফেলবেই। যখন আমি বাইরে কারোর সাথে এমন কিছু করে ঘুরে আসি তখন আমি এসে বলে দিই, যেহেতু আমি আগে রিয়ালাইজ করেছি জিনিসটা, তখন আমি বলি যে আমি এই মুহূর্তে একটু ডিস্টার্ব, প্লিজ আমার সাথে একটু ইন্টারেকশনটা ঠিকভাবে করো, তুমি আমাকে আমার সাথে একটু ইন্টারেকশনটা তুমি একটু ঠিকভাবে এখন ঠিকভাবে করো। আচ্ছা, হ্যাঁ, আমাকে বিরক্ত করো না, আমি একটু ডিস্টার্ব। তখন সে বুঝতে পারে, যেহেতু তার সাথে আমার এই জিনিসটা শেয়ার করা হয়েছে আগে যে আমি, আচ্ছা আচ্ছা, ও জানে ব্যাপারটা। এবং ও আমাকে আপনার কাছেও কয়েকবার যাওয়ার জন্য সাজেস্ট করেছে। ওকে, হ্যাঁ, বুঝতে পেরেছি। স্ত্রী কি আছেন এখন পাশে? জি ম্যাম, শুনতে পাই না। স্ত্রী কি পাশে বসা আছেন? পাশের রুমে গান শুনছি। উনি আছেন? হ্যাঁ আছেন। একটু কি ওর কিছু বলার আছে আমাদেরকে? ও জানে না ঠিক আমি আপনার সাথে কথা বলছি, আপনি পারমিশন দিলে আমি ওকে দেখে কথা বলতে পারি। না, পাশে নেই এখন পাশে। আচ্ছা আচ্ছা, ওকে, পাশে থাকলে বলতাম একটু কথা বলার জন্য, কিন্তু এতক্ষণ তো সে ছিল না পাশে। তো ঠিক আছে, তাহলে আমাদের কাছে প্রশ্নটা যেন কি, প্রশ্ন কি নিয়েছি? প্রশ্নটা ছিল হচ্ছে এটাই ম্যাম, যে কোনো ঘটনা ঘটার পরে আমি এত বেশি মনোকষ্ট, না সেটা তো পেয়েছি, কিন্তু প্রশ্নটা কি আমাদের কাছে? প্রশ্নটা আমি এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কি করতে পারি, এবং আমার এটা কেন, এটা আমি ওই যদি বলা যায় কেন হয়। ওকে, মানে খুবই, মানে প্রশ্নটা খুবই সঠিক প্রশ্ন, কিন্তু আমাদের কাছে তথ্য এত কম যে আমরা ঠিক কোথা দিয়ে কিছু জানতে চান আমি না, ঠিক আছে, আমাদের অতিথিদের সেটা অতিথিরা জানতে চাইবেন। একটু লাইনে থাকলে ভালো হয়। আপনি প্রথম প্রশ্ন করেন, রেজিনা পরে করো। আমার প্রশ্ন নেই, কোনো প্রশ্ন নেই তোমার? আচ্ছা, আমার ছোট দুটো প্রশ্ন। সেটা হচ্ছে যে আপনার ছেলেবেলাটা সুন্দর ছিল, কিন্তু আমি একটু রিলেট করতে যাচ্ছি ব্যাপারটা যে আপনি কোনো কাজ করার সময় খুব পারফেক্ট, মানে একদম সঠিকভাবে হতে হবে, না হলে আপনি মানে তুষ্ট হন না, এরকম কিছু হয় কি যে এই কাজটা কমপ্লিট হতে হবে, কেন শেষ হলো না, সুন্দর করে হলো না কেন, এরকম কোনো প্রবলেম ফেস করেন কিনা? আলটিমেটলি ম্যাম, আমি যেহেতু ব্যাংকার, আমার ভুল করার সুযোগ খুব কম, এবং আমি পারফেক্টলি সুনামের সাথে অফিসে কাজ করি। আমি ঠিক একটা কাজ করার আগে ভেবে চিন্তে করি, সুতরাং আমি ভুলটা একটু কমই করি। আমার অফিস বসেরা বা কলিগরা বলে আমি পাই। ছেলেবেলায় কোনো কিছু করার সময়, খেলার সময়, কিংবা আপনি হাতের লেখা লিখছেন, এরকম কখনো সেটাকে আরেকটু সুন্দর করে করার জন্য কেউ বলেছিল? ধরেন আপনি বারবার মুছে লিখছেন, অথবা আমার টিচাররা অনেক সময় বলতো এই কথা যে তুমি চাইলে তোমার লেখাটা আরেকটু সুন্দর হতে পারতো, দু একবার হতে বলেছিল। আর আমার এক টিচার আমাকে প্রায় বলতো যে তুমি যদি চাও তাহলে তুমি বোর্ড স্ক্যান করতে পারবে। হ্যাঁ, তুমি কি চাও, সাহস করে কখনো চাই বলা হয়নি, কিন্তু উনি আমাকে কয়েকবারই বলেছে এই কথাটা, যদি তুমি চাও তোমাকে দিয়ে সম্ভব। আমি তোমার টিচার, আমি তোমাকে তোমার চেয়ে ভালো জানি, তোমাকে সাহস করে কখনো বলা হয়নি যে হ্যাঁ। আমি তখন চুপ করে থাকি। আচ্ছা, তো ওনার এই মেসেজটা, যে বার্তাটা আপনাকে নিশ্চয়ই অনেক, মানে আপনি এটা ভাবেন সবসময় যে আমি তো অনেক কিছু পারবো, চেষ্টা করলে পারবো, ভালো পারবো, এরকম? আমার মধ্যে এই মনোকষ্টটা খুব কাজ করে। আমার ওয়াইফকেও আমার ওয়াইফ এটা আমাকে নোটিস করে যে আমার যে ক্যাপাবিলিটি, আমি আরো ভালো কিছু ডিজার্ভ করি। সামহাউ এটা হয়, এটা আমি তো এখন একটু চিন্তা করে দেখেন যে আপনার যে গিল্ট হয়, অপরাধ বোধ যে হয়, সেটা হয় আপনার আচরণের কারণে, যে অন্যের সাথে রাগারাগি করছেন, কিংবা ভাইবা বোর্ডে আপনি বলতে পারছেন না, মানে জানা জিনিস বলতে পারেননি,
সেই না পারার জন্য অপরাধ বোধ হচ্ছে। আমি হয়তো বলেছি, কিন্তু আচ্ছা। আমার মনে হচ্ছিল যে আমি কেন এটা আরো আরো ভালো আমি তো এটা জানি। রাইট। আচ্ছা আচ্ছা। এবং সেই চিন্তাটা মাথা থেকে যেতে চায় না সহজে, এটা মাথা থেকে যেতে চায় না, এবং এটা এত সময় যাবত আমার মাথায় থাকছে, যেটা আমার প্রাথমিক জীবনে খুব প্রবলেম, অনেক বেশি সমস্যা করছে। তো এইটা নিয়ে শুধু মানে চিন্তাগুলো একই চিন্তা হতে থাকে, বাট বাকি জিনিস নিয়ে এটা হয় না। মানে হয় না যে অন্য জিনিস নিয়েও একটা চিন্তা মাথায় ঢুকলো, চিন্তা আর বের করতে পারছি না, এরকম। হ্যাঁ, অবসেশন যেটাকে বলা হয়, একটু অবসেসিভ কাজ নেচার কাজ করে কি ভেতরে? যদি কোনো কিছু ঘটে যায় বা আমি ঘটাই, ওই জিনিসটা নিয়েই আমার মধ্যে এই চিন্তাটা আছে। যেগুলির সাথে আমি সম্পর্কিত না সেগুলি নিয়ে আমার খুব একটা আমার মধ্যে আসে না এটা। আর আরেকটা জিনিস আমার বাসায় সবাই নোটিস করে বা আমি বলে রাখি, আমি কখনো নেগেটিভ কোনো নিউজ নিতে পারি না। নেগেটিভ জিনিস নিতে পারেন না, নেগেটিভ জিনিস নেওয়া কঠিন হয়। আচ্ছা, ওকে। আমি টেলিভিশনে কখনো কোনো নেগেটিভ জিনিস দেখছি, আমি চ্যানেল চেঞ্জ করে দিই। আমার ওয়াইফকে বলা আছে, আমার মাকে বলে আছে যে কোনো নেগেটিভ ইনফরমেশন যেন আমাকে না দেয়। নেগেটিভ মানে কোনো কষ্টের জিনিস, কোনো কষ্ট, কোনো একটা কেউ মারা গেছে বা কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম? জি, মারা তো যাওয়াটা নেচারালি, যদি এমন হয় যে মারাটা অপ্রত্যাশিত বা হ্যাঁ, মানে কোনো একটা বড়, আজকাল তো প্রায় দুর্ঘটনার খবর আমরা পাচ্ছি, হ্যাঁ, বা বিভিন্ন দেশে যে নানা রকম যুদ্ধ বিগ্রহ হচ্ছে, এইগুলো নেগেটিভ হিসাবে মনে হয়, এই ব্যাপারগুলো নেগেটিভ মনে হয়। এগুলিতে হচ্ছে আনএক্সপেক্টেড ব্যাপারগুলি আমাকে খুব বেশি ইয়ে করে, যেমন একজন ড্রাইভার মদ্যপ অবস্থায় কারো উপর দিয়ে গাড়ি ঠেলে দিবে, হ্যাঁ, অ্যাক্সিডেন্ট গুলো আর কি। হ্যাঁ, এই টাইপের। হ্যাঁ, ওকে, ঠিক আছে। বা বাচ্চা কোনো এমন। ঠিক আছে, এখন মনে হয় আমরা আলোচনা করতে পারি, বেশ কিছু তথ্য পাওয়া গেছে। অনেক 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 ধন্যবাদ। খুব মানে অনেক বড় একটা পরিসরে আলোচনাটা হলো। আমাদের অতিথিরা আলোচনা করবেন, সঙ্গে থাকলে ভালো হয়, কেমন? ওকে, আপনি আগে বলবেন। জি, অনেক ধন্যবাদ আপনাকে যে প্রশ্নটা করেছেন আর কি। তো আমি আপনার কথাগুলি শুনছিলাম, আমি কোনো প্রশ্ন করিনি, বিকজ আমি খুব বেশি হয়তো চিন্তা করতে পারছি না এটা নিয়ে। আমার কাছে যেটা মনে হচ্ছে, প্রথমে আপনাকে ধন্যবাদ দিই আপনাকে, যে কিছু কাজ করার পরে বা কোনো খারাপ হয়ে গেলে আপনার মধ্যে গিল্টি ফিলিংস হয়। এই গিল্টি ফিলিংস থেকে নিশ্চয়ই আপনি শুদ্ধ করার একটা বিষয় আপনার মাথার মধ্যে কাজ করে, এটা একটা ভালো মনের পরিচয়। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এইটার পরে আপনার মধ্যে যে ফিলিংসটা হয়, রিপিটেডলি হচ্ছে, কিন্তু বারে বারেই হচ্ছে এই জিনিসটা, এবং সেটা আপনার প্রতিদিনের কাজকর্মের ব্যাঘাত ঘটছে, আপনার পরিবারের লাইফ, পারিবারিক জীবনেও কিন্তু হ্যাম্পার করছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। আপনার স্ত্রীকে আগেই বলেন আমার সাথে এরকম হ্যান্ডেল করো বা এরকম করো, এটা মনে হয় পারিবারিক ক্ষেত্রেও আপনার বোধহয় কিছু বিঘ্ন ঘটছে। তো এই যে বারে বারে চিন্তাটা আসে, বারে বারে গিল্টি ফিলিংস হলে একই চিন্তা ঘুরে ঘুরে করেন, একটা যে ম্যাডাম শব্দটা বলছেন অবসেশনের একটি বিষয় আছে, সেটা একটা কারণ। আরেকটা মনে হচ্ছে যে কিছু কিছু অনেক চিন্তাই কিন্তু আপনি করেন, পরবর্তীতে কাজটা হয়ে যাওয়ার পরে আবার করতে থাকেন, আবার করতে থাকেন, কিছু হয়তো ফ্রি ফ্লোটিং অ্যাংজাইটিও আপনার মধ্যে কাজ করে, এরপরে আপনার মধ্যে গিল্টি ফিলিংস তৈরি হয়। এবং শেষে আরেকটা কথা বলছিলেন না, সেটা শুনে আমার কাছে খুব মানে আমি খুব চিন্তিত হলাম যে এই জিনিসটা হলে কিন্তু খুবই অসুবিধা। সুতরাং যেটা হয় না, আপনার যে গিল্টি ফিলিংস হোক, উদ্বিগ্নতা হোক, অবসেশন হোক, হোয়াট এভার ইট ইজ, আমার মনে হয় সবটা মিলিয়ে আপনার কিন্তু একটু বসা দরকার, আপনার মনের একটু যত্ন নেওয়ার বিষয়টি বোধহয় খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। এবং সেটা যদি না হয়, আপনি কিন্তু আরেকটু কথা বলছেন যে আপনার যে লেভেলে যাওয়ার কথা ছিল সেটা কিন্তু আপনার হচ্ছে না। আমি জানি না সেটা কি এগুলির কোনো প্রভাব আছে কিনা সেটার মধ্যে, সেই জিনিসটা কিন্তু একটু খুঁজে দেখার দরকার আছে। আপনি অফিসে খুব ভালো কাজ করেন, আমি আবার চিন্তা করছিলাম ওই ম্যাডামের কথা শুনে যে আপনি কি অফিসের কাজটা একটা কাজ বারে বারে করতে থাকেন, সেরকম কোনো প্রবণতা আছে কিনা, চেক ব্যাক বেশি বেশি করি কিনা, সেটার কোনো প্রবণতা আছে কিনা। অর্থাৎ এই সার্বিক জিনিসগুলি নিয়ে বোধহয় একটু আলোচনা করার সুযোগ আছে এবং আলোচনা করতে হবে। আলোচনা করলে হয়তো আপনার এই জিনিসগুলি ক্লিয়ার হয়ে যাবে। ম্যাডামরা যে আরও কথা বলছিলেন, মানে কারো কাছে রাইট, আলোচনা তো অবশ্যই কারো কাছে গিয়ে করতে হবে। আপনি সাইকোথেরাপিস্টের কাছে যান, সাইকিয়াট্রিস্টের কাছে যান, এগুলি নিয়ে কিন্তু আলোচনা করতে হবে। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনি যদি ডুয়াল কাজটা করেন, সাইকিয়াট্রিস্টের কাছে যান, সাইকোথেরাপিস্টের কাছে যান,
তাহলে কিন্তু ফলাফলটা আপনি বেশি পাবেন। আমার কাছে এটা মনে হয় কিছু হয়তো মেডিকেশনের প্রয়োজন হবে, কারণ অনেক জিনিস আপনি চিন্তা করছেন যেটা আমি বলছি যে আমি চিন্তিত বোধ করছি, সেই ক্ষেত্রে হয়তো মেডিকেশনের রোলও থাকবে এবং সাইকোথেরাপির রোল খুবই উল্লেখযোগ্যভাবে এখানে আছে। সুতরাং আমি আপনাকে রিকোয়েস্ট করব যে আপনার লাইফটা আরও সুন্দর করার জন্য, আরও স্মুথ করার জন্য, ভালো থাকার জন্য এই সাহায্যটা আপনি নিতে পারেন। অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য, এবং আমি যেটা বলছিলাম আর কি, আপনার সুন্দর মনের জন্য আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। স্যার তো বললেনই ওনার অবশ্যই সেবা নেওয়া দরকার, কারণ ওনার কিন্তু আমরা দেখতে পাচ্ছি উনি দুইবারই ঘুম সমস্যা বলছিলেন, যেগুলোর পরে গিল্ট হয়, তারপর ওনার আর ঘুম আসে না। তার মানে সিমটম কিন্তু দেখা যাচ্ছে যে শারীরিক একটা প্রকাশ অলরেডি চলে আসছে। ওনাকে সেবা সাইকোথেরাপি নেওয়া, ব্যাংকে কাজ করছে, হ্যাঁ ব্যাংকে কাজ করছে, সেখানে তো ভুল করাও যায় না, মানে অনেক টেনশন নিতে হয়। ঘুম না হলে উনি দিনে কাজ করতে পারবে না, ওনার ইমিডিয়েট সেবা দরকার। দুটাই দরকার আমার মনে হচ্ছে, দুটাই দেখতে পারে। কারণ সাইকোথেরাপিতে তো ওই যে চাইল্ডহুড থেকে একেবারে সবকিছু এক্সপ্লোর করা হয়, ওখান থেকে উনি নিজেই বুঝতে পারবে কোথা থেকে ওই জিনিসগুলো উৎপত্তিটা হলো কি করে, সেই জিনিসটা বের হয়ে আসবে। যেটা তুমি বলছিলে যে পারফেকশনিজম, হ্যাঁ আমি একটু যে সুচারুভাবে করা সবকিছু, হ্যাঁ, এবং উনি করেওছে কিন্তু সুচারুভাবে। ভাইবা বোর্ডে যে উনি যাওয়ার পরে যে কথাটা বলে, এটা কিন্তু তার পারফেকশনিস্টের একটা ব্যাপার, যে আমি ঠিক পারফেক্টলি আনসারটা করিনি, দেন তার গিল্ট হচ্ছে। মানে পারফেকশনিজমটা খুব অতিরিক্ত কাজ করছে। একটু ওনাকে ছাড় দিতে হবে নিজেকে, যে আচ্ছা গিল্টটাকে আমি একটু সরিয়ে রাখি, মানে ওটা প্রসেসে আসতে হবে। এমনি নিজে পারছে না, একা একা পারবে না, একা তো পারবে না, ওনার সেবা নিতে হবে। আরেকটা আমার কাছে আরেকটু, হ্যালো, একটা ফোন নিয়ে আসি, সময় একদম ফুরিয়ে এসছে, তো আপনি অ্যাড করে দিন পরে এই ফোনটার সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের সময় প্রায় ফুরিয়ে এসছে, একটু তাড়াতাড়ি বলতে হবে, কেমন? জি, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, শুনছি তো আমরা সবাই। জি, আমি ঢাকা থেকে বসুন্ধরা থেকে বলছি, আমি শাহ আলম বলছি। আচ্ছা, জি ম্যাডাম, আমি অনেকদিন যাবত আপনাদের অনুষ্ঠান দেখি, তবে আমি লাইনে পাইনি আর কি। আমি আজকে আমার মনে কিছু প্রবলেম একটু শেয়ার করতে চাই। হ্যাঁ, একটু কুইকলি বলে ফেলতে হবে। হ্যাঁ জি, ডেফিনেটলি। যে আমি 15-16 বছর যাবত আমি মেন্টালি ডিপ্রেশনে সাফার করছি, কিন্তু আমার ফ্যামিলি এটা কোনোভাবেই মানতে নারাজ, যে মানসিক রোগ বলতে, মেন্টাল ডিপ্রেশন বলতে কোনো রোগ থাকতে পারে না। যে ইভেন আমি বর্তমানে আমি ডক্টর মেখলা সরকার নামে একজন, আচ্ছা, ডাক্তারের নামটা এখানে উল্লেখ না করলে ভালো হয়, কেমন? একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া হয়েছিল। হ্যাঁ, জি জি, ওনার ওষুধ খাচ্ছি, ওষুধ খাইলে দেখা যাচ্ছে যে এখন আমার রাতে ঘুম হচ্ছে না, দিনের বেলা ঘুমাই, ঘুমটা একটু বেশি হচ্ছে। আচ্ছা, এখন কেন ঘুমাই, ওষুধ খেয়ে কেন ঘুম আসে, এই জন্য আমার ফ্যামিলিটা মানতে নারাজ। ইভেন আমাকে মারধর করে, করে যে কোনোভাবে এগুলা খাওয়া যাবে না, এগুলা মানসিক রোগ, মানে কি পাবনা যাও, পাবনাতে যাও তাহলে সব ঠিক হয়ে যাবে। মায়ের দিলে, পিঠা দিলে মানসিক সমাধান হয়েছে। এই রোগ বলতে কোন রোগ না। এখন আমি কি করতে পারি? বয়সটা কত এখন? আমার বয়সটা 37 রানিং। 37। আচ্ছা আচ্ছা, ওকে। তো যেটা হচ্ছে যে 15-16 বছর বয়স থেকে এরকম হচ্ছে না, 15 বছর যাবত না, 15-16 বছর যাবত এটা হচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ, তো এবং সেটার জন্য ডাক্তার দেখানো হয়েছে, ওষুধও খাওয়া হয়েছে, কিন্তু ওষুধ খেলে দিনের বেলা ঘুম পায়। আর কোনো কাজ করা হচ্ছে কি এখন? এখন কোনো কাজ করা হচ্ছে না। রিসেন্টলি আমার 1.5 মাস যাবত আমার ওয়াইফ আর আমি সেপারেট আছি। আমার ওয়াইফের মা, অর্থাৎ আমার শাশুড়ি আর আমার ওয়াইফের বড় বোন মিলে আমাকে, কেন এগুলো ওষুধ খাই, আমাকে বাসায় এলোপাতারি বটি দিয়ে কুপিয়ে জখম করে আমার বাচ্চাকে নিয়ে গেছে। এখন আমি খুব অশান্তির মধ্যে আছি। আচ্ছা, কবেকার কথা এটা? এটা রমজানের মাঝামাঝি সময়ে তারা এই কাজটা করেছে আর কি। এখন পর্যন্ত আমার বাচ্চা, আমার ওয়াইফ সবাই আমার কাছ থেকে দূরে আছে। তাই আমি একা একাই, আমার আত্মীয় স্বজন বা কেউ আমার কোনো সাপোর্ট নেই। বাচ্চা কজন? বাচ্চা একজনই আর কি, 2.5 বছরের বয়স। আচ্ছা, আর বর্তমানে বয়সটা কত? আমার বয়সটা 37 চলছে। 37 চলছে। স্যার, বিয়ের হয়েছে কবে? বিয়ে হয়েছে 2017 সালে। 17 হলে এখন থেকে 7 বছর আগে, তাই তো? জি 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 জি, 7 বছর আগে 30 বছর বয়সে বিয়ে হয়েছে। ওকে। আর একজন সন্তান আছে, ওর বয়স কত? 2.5 বছর। 2.5 বছর। আচ্ছা, ওকে নিয়ে গেছে ওরা?
ওকে, একটু আমাদের কাছে প্রশ্নটা কি যে মানে কিভাবে এখান থেকে নিরাময় হবে, না মানে মানে আমি কি করতে পারি বা আমি কি স্টেপ নিতে পারি বা আমি কিভাবে ভালো থাকতে পারি, যদি একটু পরামর্শ দিতেন। আচ্ছা, একটু লাইনে থাকতে হবে, চট করে প্রশ্ন যদি ডাক্তার সাহেব পরে করবেন, তুমি প্রশ্ন থাকলে করো। প্রশ্ন হচ্ছে যে আপনি এখন যেখানে আছেন ওই বাসায় কি আপনি একাই থাকেন? জি আমি একাই থাকি, টোটালি ফ্ল্যাটে আমি একাই থাকি। আপনার ভাই বোন বাবা মা আত্মীয় স্বজন ওনারা কোথায়? মানে ওনারা ঢাকাতেও থাকেন, গ্রামেও থাকেন, কেউ আমাকে কোনো সাপোর্ট করে না। এবং যদি বলি যে আমার মানসিক ডিপ্রেশন আছে, এটা শুনলে তারা আমাকে আরো ক্রিটিসাইজ করে, হাসাহাসি করে যে এটা কোনো রোগ হতে পারে নাকি, এটা শুনলাম। হ্যাঁ এটা শুনেছি। আচ্ছা আরেকটা প্রশ্ন, যে বাচ্চাকে নিয়ে গেল বটি দিয়ে ইয়ে করলো, তখন আপনি কি করেছিলেন? আশেপাশের কেউ এসেছিল? হ্যাঁ আশেপাশে পরে মাও এসেছিল, আমাকে ইনজিউর করার পরে অনেক মানুষ এসেছিল, পরে আমি তাদেরকে যেতে দিইনি। পরে যাই হোক আমার মহল্লার মানুষ, এলাকার মানুষ অনেক রিকোয়েস্ট করে তাদেরকে আমার কাছ থেকে বাচ্চাকে নিয়ে নিল, ওরা শহর চলে গেছে। আপনি যে বলছেন ভাই, আপনি যে বলছেন যে 15-16 বছর যাবত আপনি রোগটাতে ভুগছেন, মাঝখানে কি এরকম হয় না যে আমি 1 বছর 2 বছর ভালো ছিলাম, 4 বছর ভালো ছিলাম, এরকম? ডেফিনেটলি যখন নাকি ইউজুয়ালি আমি যখন নাকি উইন্টার সিজনে আমি খুব ভালো থাকি, আমি টাইমলি পাঞ্চুয়ালি সব কিছু করতে পারি। আচ্ছা আরেকটু আপনাকে থামিয়ে দিলাম, আরেকটু কথা বলি। কখনো কি এরকম হয়েছে যে আমি খুব ভালো আছি, কথা বেশি বলছি, কাজ বেশি করছি? ওভার কনফিডেন্ট হয়েছিলাম, ওভার কনফিডেন্ট হওয়াতে দেখা যাচ্ছে এখন একেবারে সবকিছু জিরো হয়ে গেছে। জি জি বুঝতে পারছি। ধন্যবাদ। কিছু প্রশ্ন? না প্রশ্ন না, চিন্তা করছি। আচ্ছা আমরা আলোচনা করি। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমাদের ডাক্তার সাহেবও আছেন, আমাদের সাইকোথেরাপিস্টও আছে, দুজনেই আলোচনা করবে। আমাদের ফোনটা ছেড়ে দিয়ে আমাদের সাথে থাকলে ভালো হয়, কেমন? আপনি বলুন। জি ম্যাডাম বলি। আমি এইটা কষ্টের জায়গাটা, আপনি যেখানে একটা কথা বলেছেন না, ওই কষ্টের জায়গাটা থেকে শুরু করি। মানে এই কষ্টটা আমাদেরও ম্যাডাম, আজকে যে অনুষ্ঠানটা আমরা করছি, আপনি যে থিমটা নিয়ে আলোচনা করেছিলেন, সেটাও কিন্তু এই কষ্টের জায়গাটায়, যে আমরা সবাইকে বোঝাতে পারছি না যে মানসিক রোগ একটা রোগ, এটার বৈজ্ঞানিক ভিত্তি আছে, বৈজ্ঞানিক চিকিৎসা আছে, এবং মানসিক রোগের চিকিৎসা করলে একটা মানুষ সম্পূর্ণ ভালো হয়ে যায়, আবার একটা স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারে। এই একটা জিনিস বোঝাতে পারছি না। আর সব মানসিক রোগে সব ওষুধই শুধু ঘুমাতে থাকবে, এটাও ঠিক না। এই ওষুধ এরকমভাবে আজকাল ম্যাডাম অনেক ওষুধ আছে যে ওষুধগুলি শুধু ঘুমাবে, এটা কিন্তু হবে না। এটা কিন্তু পরিবর্তন করা সম্ভব, যে ঘুমের সাইকেলটা পরিবর্তন করা সম্ভব, ওষুধ দিয়ে চেঞ্জ করা সম্ভব, এগুলি কিন্তু সম্ভব। বাট যেটা সম্ভব হয় নাই আমাদের পক্ষে, যে আপনার ফ্যামিলিকে বোঝানো বা আপনার স্ত্রীকে বোঝানো যে এটা একটা চিকিৎসা করা খুবই দরকার। আমি যদি ওরকমভাবে বলি আর কি, যে ম্যাডাম একদিন বলেছিলেন যে এরকমভাবে বলা ঠিক কিনা, যে আপনার রোগটার নাম বাইপোলার ডিসঅর্ডার, এই রোগটার চিকিৎসা করলে কিন্তু ভালো থাকবেন। এবং এই যে আজকে যে আপনার বাসায় যে অশান্তিটা হচ্ছে, হয়তো আপনি অনেকদিন ভুগেছেন, বা এই জন্য আপনার স্ত্রী হয়তো সহ্য করতে পারছেন না, অথবা আপনার স্ত্রী হয়তো বুঝতে পারেন না যে এটা একটা রোগ এবং চিকিৎসা করলে ভালো হয়। আপনার ভাই বোনেরা সাহায্য করছে না, তারা হাসছেন যে এটা কোনো একটা রোগ হলো, এটা না, আমি আমাদের ব্যর্থতা হিসেবে নিচ্ছি, এই জন্য যে আমরা হয়তো সবাইকে বোঝাতে পারি নাই, সবার কাছে পৌঁছতে পারি নাই যে এটাও একটা মানসিক রোগ এবং এটা চিকিৎসা করতে হবে। আমি শুধু এই কথাটাই বলবো যে আপনি নিজে চিকিৎসাটা করে নিজে ভালো হন। আপনি যেহেতু এটুকু বুঝতে পারছেন, আপনি যেহেতু ডাক্তারের কাছে গিয়েছিলেন, আপনি চিকিৎসা করুন, আপনি নিজে ভালো হয়ে যান। ভালো হলে কিন্তু আপনি আবার প্রতিষ্ঠিত হতে পারবেন, প্রতিষ্ঠা করতে পারবেন। আমি একটু জানতে চাচ্ছিলাম, যেহেতু আপনি ডক্টর, মানে ও বলছিল যে ওষুধ খেয়েছে, একজন সাইকিয়াট্রিস্টের কাছে গেছে সে, কিন্তু রাতে ঘুম হয় না, দিনের বেলা ঘুম। এটাও কিন্তু মানে পরিবর্তন করা সম্ভব। আজকাল যে আমাদের কাছে যে সমস্ত ওষুধ আছে, সেই ওষুধে কিন্তু আপনার এই ঘুমটা, যেখানে ঘুম লাগবে না সেখানে ঘুমের ওষুধ দেওয়ার দরকার হবে না। কিছু ওষুধ আছে যেগুলি আমরা ঘুম তৈরি করবে না, অনেক রকম ওষুধ আছে তো ঘুম তৈরি করবে না, সেই জন্য ফলো আপটা দরকার, অন্য কোনো মেডিসিন ফলো আপটা দরকার, তাহলে ওই ডাক্তারই ওষুধ অ্যাডজাস্ট করে দিবে। ফলো আপটা যেন আপনি করেন, এই অনুরোধটা মানে আবারও ডাক্তারের কাছে জি ম্যাডাম ওইটা মতামত নেওয়া। হ্যাঁ আমি আসলে মানে কি বলবো ভাবছি, সেটা হচ্ছে পারিবারিক সম্পর্কটা নিয়ে আমি একটু চিন্তা করি, যদি এই কেসটা যে সে কতটা অসহায়, তার আশেপাশে কেউ নেই, আমি ওই জন্য প্রশ্ন করছিলাম। এবং সে একজন অসুস্থ রোগী, আমি তো বলছি মানসিক রোগ যেহেতু ওনার নিজেই বলছেন,
তাহলে উনি নিজের তাগিদে কতটা সচেতন সে, ওনার কথা মাশাআল্লাহ কত সুন্দর করে আজকে বললেন, এমন কিছু তো সিক অসুস্থ এরকম মনে হলো না, ফ্লোটাতে তাই মনে হলো। তো এই যে ওনার এত তাগিদ, পাশে একটা মানুষ না, একটা বন্ধু নাই, এই জায়গাটা আমি আসলে তো মানবতার কাজ তো করেছি অনেকদিন, ওখান থেকে আমার জিনিসটা আরও ফিল হচ্ছে যে কেউ না থাকলে বন্ধুও তো পাশে দাঁড়াবে, একটা না একটা মানুষ তো দাঁড়াবে, না হয় এলাকার মানুষ দাঁড়াবে। বটি দিয়ে তাকে কোপানো হলো, ইনজুর্ড হয়েছে উনি বলেছিল, তাহলে এটা মানে এভাবে যদি সমাজে চলতে থাকে তাহলে কি হবে আসলে? মানে সে তো বাঁচতে চায়, ভালোভাবে বাঁচতে চায়, সুস্থ হতে চায়, তার একটা সন্তান আছে, তার ওয়াইফ আছে, একটা পরিবার তার আছে, কিন্তু পরিবারের অন্য লোকদের আমি অনুরোধ করবো বিনীত আসলে মিডিয়ার মাধ্যমে যে এখানে বাকিরা যারা আছে, আজকে স্যারও বললেন যে চিকিৎসা তার দরকার, কন্টিনিউ করা দরকার, পরিবারকে এগিয়ে আসতে হবে। এক ভাই না করলে আরেক ভাই করবে, না হয় তার বোন করবে, মানে কেউ না হয় মামা চাচা করবে, কেউ না কেউ তো করবে। আমাদের বাংলাদেশে তো আসলে পারিবারিক বন্ধনটা এটা আছে যুগ যুগ ধরে, মানে আছে, আবার উল্টোটাও আছে। হ্যাঁ, যে এই চিত্রটা যদি আমরা দেখি, এরকম শুনি অহরহ, তাহলে এটা চলতে থাকবে। প্রিভেনশনে তো কাজ করা দরকার আসলে। আর তোমার কোনো পরামর্শ আছে দেওয়ার? না, যদি উনি প্রোটেকশনের জায়গাটা ফিল করে, মানবাধিকার সংগঠন, আপনি যে এলাকায় আছেন আমি জানি না, সেখানের মানবাধিকার সংগঠনে আপনি কিন্তু যেতে পারেন, কারণ নাগরিক হিসাবে কোথায় আছে আমি তো জিজ্ঞেস করা হয়নি। কোন ধরনের সংগঠন? আইনি সংগঠন যেগুলো থাকে, যে কোনো নাম, ব্র্যাক আছে, ব্র্যাকের আইন সব আমি ঠিক জানি না, যেমন আইন ও সালিশ কেন্দ্র তো ঢাকাতে আছে, এখানে আসতে পারে, আর ঢাকাতে আরও অনেকগুলো আছে, প্রত্যেক জেলাতেই সংগঠন আছে। মানবাধিকার সংগঠন লিখে সার্চ দিলেই বের হয়ে আসবে জেলা ভিত্তিক, এবং সেখানে উনি যে ওনার সমস্যা প্রোটেকশনের ইস্যুতে উনি কিন্তু কাজ করতে পারে, এটা জরুরি। আমরা শেষ করে দিই না? চিকিৎসার বিষয়ে আমার একটা লাইন যোগ করি আর কি, যদি উনি চান তাহলে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে আসতে পারেন। আমি জানি না এই কথাটা বলা ঠিক হবে কিনা, যদি উনি ব্যক্তিগত গভর্নমেন্টের জায়গা আমরা বলতে পারি। জি, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট আছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি আছে, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট কিন্তু বিরাট জায়গা আছে, ওনারা কিন্তু চিকিৎসা করাটা খুব সহজেই করা যেতে পারে। ইচ্ছা করলে হাসপাতালই তো মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে, এটা কিন্তু আপনি কিন্তু এই সাহায্যটা নিতে পারেন ভাইয়া। ওকে, অনেক অনেক ধন্যবাদ দুজনকে। আমাদের শেষ করতে হবে, সময় একদম শেষ। আমরা আশা করব আগামীতেও পাবো আপনাদের। সুপ্রিয় দর্শক, আমাদের এবার বিদায় নিতে হবে, একেবারে সময় শেষ। আর আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে যে মনের যত্ন বলতে, সম্পর্কের যত্ন বলতে আমরা কি বুঝি, সম্পর্ককে যে যত্ন করতে হয় সেটি আসলে কি মিন করে, আর আমাদের যে জীবনের যে গুরুত্বপূর্ণ সম্পর্ক যেগুলো রয়েছে, বিশেষ করে সেই গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোকে আমরা কি করে যত্ন করতে পারি সে বিষয়ে আগামীতে আলোচনা করব। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।